আচ্ছা, আমি এখান থেকে পাইথনটাকে সরাই নিচ্ছি। হ্যাঁ, দেখাচ্ছি যে পাইথন সেট আপ করার নিয়মটা কি, সব কিছু দেখাচ্ছি শুরু থেকে। সেট আপ দেওয়া থাকলে যদি পরবর্তীতে, হ্যাঁ ভিডিওটা লাগবে না, পরবর্তীতে করবেন। হ্যাঁ, পাইথনে করাবো। আপনার সব করা আছে এগুলোতে, পিসিতে সেট আপ করা আছে, বাট আপনারা তো শিখতে হবে, তাই না? বাসায় গিয়ে কেমনি করবেন, এই জন্য আমি দেখাচ্ছি এখানে যে সেট আপ করার নিয়মটা একবারে শুরু থেকে। আপনারা তো দেখেন শুধু। হ্যাঁ, না না, সব এগুলো সব ট্রায়াল না, এটা ফ্রি আনলিমিটেড। আচ্ছা, আপনারা জাস্ট কি মানে খুব সিম্পলি সার্চ করবেন যে পাইথন ডাউনলোড। হ্যাঁ, লিখে সার্চ করলে সেটা ফার্স্টে পাইথন ডট ওআরজি, এখানে গিয়ে এই লিঙ্কটা পাবেন। এখানে আপনাদের দেখবেন কি যে পাইথন 3.11.1 এটা আছে, এটা হচ্ছে লেটেস্ট ভার্সনটা। এটা ক্লিক করে ডাউনলোড হয়ে যাবে, অথবা ডাউনলোডে যাবেন, এখান থেকে ডাউনলোড এখানে ক্লিক করলে হ্যাঁ ডাউনলোড হয়ে যাবে উইন্ডোজ জন্য। ঠিক আছে, এটা ডাউনলোড করে নিও, পাইথন ডাউনলোড করে নিও, ফ্রি কিন্তু এটা। সো এটা করলেন, এরপর আমরা সার্চ দেবেন কি যে পাইচার্ম। হ্যাঁ, যে পাইচার্ম ডাউনলোড, এটা হচ্ছে আমাদের বেসিক্যালি কোড লেখার জন্য আইডি। তো এখানে আছে jetbrains.com, এই যেখানে যাবেন এই লিঙ্কটাতে যাবেন। যাওয়ার পরে এখানে এই লিঙ্কটাতে আসবে, এখানে আসবে দুইটা। হ্যাঁ, একটা প্রফেশনাল, একটা হচ্ছে কমিউনিটি। তো এটা হচ্ছে ফ্রি ভার্সন, এটা ফ্রি, তো আমরা ফ্রিটা ইউজ করবো। ঠিক আছে, ক্লিক করলে একটা ইজি ফাইল ডাউনলোড হবে। এই দুটো ফাইল আমি ডাউনলোড করে রেখেছি, দেখাচ্ছি হতে আমি। তো আপনারা পাইথনটা এবং পাইথন এই দুটো ফাইল ডাউনলোড করবেন একদম শুরুতে। ওকে, সো লিঙ্কগুলো আমি দেখাই দিলাম কী করতে হবে। আচ্ছা, ওকে ডান। সো আমার সবগুলো সব পাইথন সব তুলে গেছে নাই। ওকে, আচ্ছা, আমরা শুরু করি। ফার্স্টে পাইথন সেট আপ করি, exe ফাইলটা। আচ্ছা, এখানটা নাই, চলে গেছে, এখান থেকে করতে হবে। ওকে, পাইথন, হ্যাঁ এটা ফার্স্ট করতে হবে সেট আপ পাইথনটা। আচ্ছা, এখান থেকে রান দিব। আচ্ছা, এখানে এখানে আছে ইনস্টল কাস্টমাইজ। হ্যাঁ, দুইটা অপশন আছে। আমরা যাবো কাস্টমাইজে আর কি। কাস্টমাইজে কি সবগুলো সবগুলো টিক দেওয়া আছে, টিক দিয়ে নিব, নেক্সট দিব, দিয়ে এখানে সবগুলো চেক দিব। হ্যাঁ, সব চেক। ওকে, দেখাচ্ছে আপনারা এভাবে করবেন। বাকি যা আছে তা থাকবে, নো চেঞ্জ। এরপর হচ্ছে নেক্সট, বাস শেষ। শুধু এই কাজটা করতে হবে। হ্যাঁ, কাস্টমাইজে গিয়ে সবগুলো চেক দিতে হবে, এই কাজ।
ওকে, সো ডাউন হয়ে গেছে এটা। আচ্ছা দেখি আমরা যে স্যার কেমন হলো কে বুঝবো। আমরা যাবো হচ্ছে উইন্ডোজ 8 দিয়ে কমান্ডে যাবো। হ্যাঁ, সো কমান্ডে গিয়ে আমরা জাস্ট লিখব পাইথন। হ্যাঁ, লিখে এটা আসবে এই যে 3.11.1। সো যেটা আমরা দিচ্ছি যে ভার্সনটা ওটা শো করতেছে এখানে। ওকে, তার মানে আমাদের সেটআপ হয়ে গেছে ভাই, ডান। এইটা আসার মানে আমাদের পাচ্ছেন সেটআপ করাটা। এটা এই যে কমান্ডে গেলাম টার্মিনালে, একদম সিম্পল। আমরা যদি এখান থেকে এখানে যাই, হ্যাঁ এখানে জাস্ট সিএমএ লিখলেই হবে, সার্চে গিয়ে কমান্ড। এখানে লিখবো কি পাইথন, এই যে আসছে। ওকে, পাইথন 3.11.1। সো এটা আসা মানে আমাদের কি পাইথনটা ইটস ওয়ার্কিং অ্যান্ড রানিং। হ্যাঁ, আপনারটা হয়তো 10 হবে, আমারটা লেটেস্ট দেওয়া, এই জন্য 11 আসছে। ঠিক আছে, তাহলে সো পাইথন আমাদের কমপ্লিট। এবার পাইচার্ম আসি। হ্যাঁ, পাইচার্ম আমরা সেটআপ করতেছি এবার। ওকে, তাহলে এখানে আমি দেখালাম কি পাইথন সেটআপ করাটা, পাইথন দেখালাম। আপনারা এই ভিডিওটা রাখবেন, যখনই সমস্যা হবে আপনারা দেখে দেখে এভাবে সেটআপ করে নেবেন। ঠিক আছে, তাহলে ওকে, এটা পাইথন সেটআপ দেখাইতেছি। নেক্সটে যাবেন, নেক্সটে গিয়ে এখান থেকে হচ্ছে প্রোগ্রাম কমিউনিকেশন দ্যাট ইউ ওয়ান্ট টু আস্ক। আচ্ছা, আমার আগেটা ছিল বুঝতে পারছেন, তো ওটা আমি ফেলে দিব, দিয়ে আমি নতুন করে আবার শুরু করবো। সো সবগুলো আমার ডিলিট নিউ শুরু হবে। ওকে, প্রোগ্রাম কমিউনিকেশন, লোকাল স্টোরি সব ডিলিট করে দিব, আনইনস্টল। মানে এটা আমি আগেটা করতেছি, বুঝতে পারছেন, আগেটা করে নতুন করতেছি কি, এই জন্য আপনাদেরটা এটা আসবে না হয়তো, এটা আমার এক্সট্রা যে আগেটা ছিল এটা। ওকে, আচ্ছা এবারে নেক্সটে যাবো। আচ্ছা, এখানে আছে অনেকগুলো অপশন। হ্যাঁ, সব চেক দেবেন, সব অল চেক। ওকে, চেক দেওয়ার পরে নেক্সট, এরপর তো ইনস্টল, শেষ। এই কাজটা কিছুই না। তাহলে পাইথনটা আমাদের সেটআপ করা হয়ে যাবে। এটা একটু সময় লাগবে, এটা অনেক বড় একটা অ্যাপ্লিকেশন। আচ্ছা, এটা বলবেন রিপোর্ট করার জন্য। হ্যাঁ, সো রিপোর্টটা পরে করতেছি, অন করলে আবার রেকর্ডিং বন্ধ যাবে। তো আপনারা রিপোর্টটাও দিয়ে দেবেন যখন করবো বাসায়, এটা রিপোর্টটাও দিয়ে দিবেন ইনস্ট্যান্টলি। ঠিক আছে, আর আমি এখন দিচ্ছি না, এটা পরে দিচ্ছি আর কি, ফিনিশ। সো আমাদের কি সেটআপ করার ডান। সো এখানে দেখে আমরা পাইথন চলে আসছি। হ্যাঁ, দেখবো কি ডেস্কটপে একটা আইকন পিসি, মানে পাইচার্ম সংক্ষেপে পিসি আসবে। সো যদি আমরা এটাকে ডাবল ক্লিক করে লঞ্চ করি, তাহলে দেখাচ্ছি কি আসবে। এটা জাস্ট উইন্ডো আসবে, ওয়েলকাম স্ক্রিন আসবে, এই যে। হ্যাঁ, পাইচার্ম। ওকে, সো এরকম আসবে একটা উইন্ডো। সো প্রজেক্ট আমরা যেটা করবো এখান থেকে হচ্ছে নিউ প্রজেক্টে যাবো। একদম শুধু নিউ প্রজেক্ট। আচ্ছা, এখন এখানে একটু দেখেন বুঝতে বিষয়, সেটা হচ্ছে যে এটা কিন্তু ডিফল্ট পাবে হচ্ছে আমাদের সি ড্রাইভ। হ্যাঁ, সি ইউজার্স, তারপরে এখানে আমাদের মানে প্রোফাইল নেম সামথিং এটা আসবে। এটা মানে সি ড্রাইভে এটা ডিফল্ট সেভ হয়। তো আমরা সিতে সেভ করবো না, বুঝে গেছে, আমরা অন্য ড্রাইভে করবো। ওকে, তো কোথায় করবো, ধরুন আমি এখন আমার এখানে ড্রাইভ যেটা আছে যে এফ এর মধ্যে আমি ধরেন এসকিউএ আমি এখানে একটা ড্রাইভ বানাতেছি, একটা ফোল্ডার বানাতেছি একটু বেসিক্যালি। সো আপনারা হচ্ছেন বেস 11। ঠিক আছে, স্যার আপনারা তো কত 10 10 মধ্যে আমি আর একটা ফোল্ডার বানাতেছি, এখানে দিচ্ছি হচ্ছে কি যে প্রজেক্ট নামে। সো এগুলো কিন্তু কি আমার ফোল্ডার ড্রাইভে, কিছুই না, জাস্ট ফোল্ডার বানালাম। এখন আমি প্রজেক্ট ফোল্ডার দেখাই দিব, মানে এই পাথটা আমি এখানে দেখাই দিব। ঠিক আছে, ওকে, সো আমি এখানে ক্লিক করলাম,
এইটা কোথায় আছে আমার হচ্ছে ডিতে আছে আই থিঙ্ক, না সরি ইতে আছে, ইতে আছে, ইতে না এফতে, ও আচ্ছা এফ, সরি ভুলে গেছি, এফ, ওকে এফ এস কিউ এ, ওকে বেস 10 প্রজেক্টস, ওকে ওকে দিলাম, দেখেন চেঞ্জ হয়ে গেছে কিন্তু। আচ্ছা, তো এটা তো হচ্ছে ফোল্ডার। এখন আমি আমার প্রজেক্ট নাম দিব না একটা, তাহলে আমি একটা ব্যাকস্ল্যাশ দিব এবার, দিয়ে নাম দেবো প্রজেক্টের নাম, ঠিক আছে। সো আমাদের নাম দিয়ে পাইথন বেসিক দিলাম, ওকে। তাহলে কি প্রজেক্ট ফোল্ডার এবং প্রজেক্ট নাম তো বোঝা গেছে। এটুকু তো হচ্ছে আমাদের কি ডিফল্ট হচ্ছে আমাদের প্রজেক্টের ফোল্ডারের পাথটুকু, এরপরে ব্যাকস্ল্যাশ হচ্ছে কি দিলাম একটা আমি নাম, এই নামটা বেসিক্যালি আমাদের প্রজেক্টের নাম, ওকে। আচ্ছা, এরপরে এখানে যা আছে এগুলো নো চেঞ্জ, ঠিক আছে, এগুলো রাস্তায় থাক, কোনো সমস্যা নেই। আমরা বলবো কি ক্রিয়েট, ক্রিয়েট, আমাদের একটা প্রজেক্ট ক্রিয়েট হচ্ছে, ইট টেকস সাম, হ্যাঁ একটু সময় লাগবে ক্রিয়েট হইতে, ওকে ক্রিয়েট হয়ে গেছে। এবং এখানে যেটা হয়েছে যে একটা ফাইল আসছে যে মেইন ডট পিওআই নামে, এটা ডিফল্ট চলে আসে যে টেস্ট করার জন্য যে আমাদের এই যে প্রজেক্টটা কাজ করে কিনা। আমরা এই ফাইলটা রান করলে যদি আমাদের এখানে হাই পাইচার কথাটা আসে, তাহলে আমরা ধরে নিব যে আমাদের প্রজেক্টটা কাজ করতেছে, ওকে। তাহলে প্রজেক্ট বানানোর তো আমরা শিখছি নিয়ম। আচ্ছা, আমরা এটাকে রান করি, কীভাবে করবো, আমরা এই যে ফাইলটা আসছে এখানে একটা মাউসের রাইট বাটন প্রেস করবো, করার পরে আচ্ছা রানটা এখানে আসছে, আচ্ছা না, আচ্ছা তো এই যেখানে আছে রান আইকন, আচ্ছা এটা হতেছে প্রজেক্টটা হোক, এই যে এখানে আছে না যে রান, ক্লিক করব, এই যে আসছে না, এই যে হাই পাইচার, তো তার মানে আমাদের প্রজেক্ট ক্রিয়েট করাটা সাকসেসফুলি হয়েছে এবং আমাদের পিসিতে পাইথনটা কাজ করতেছে বলে আমাদের কিন্তু আউটপুটটা এখানে আসছে। না আসলে বুঝতাম যে আমাদের এখানে সেটআপটা হয়নি, এই ওকে। তাহলে একটা প্রজেক্ট বানানো আমরা শিখলাম, একদম বেসিক একটা সিম্পল একটা প্রজেক্ট বানাইছি আমরা পাইথন। কোনটা বোঝেন নাই বলেন? এটা এটা পাইচামে করছি, এটা অটো চলে আসবে, এই যে মেইন ডট পাই ফাইলটা অটো চলে আসবে ডিফল্ট। আপনি যখন এখান থেকে যখন ফাইল বানাবেন, নিউ প্রজেক্ট করবেন, তখন এই যেখানে চেক দেওয়া আছে যে ক্রিয়েট এ মেইন ডট পাই ওয়েলকাম স্ক্রিপ্ট, এখানে চেক দেওয়া আছে বলে আমাদের এই ফাইলটা এটা চলে আসছে অটো। যদি এখানে আনচেক করতাম তাহলে এই ফাইলটা আসতো না। হ্যাঁ, এটা অপশনাল একটা ফাইল, জাস্ট টেস্ট করার জন্য দেওয়া দিচ্ছে যে কাজ করতেছে কি। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়টা। এখন এটা হচ্ছে মেইন ফাইল, আমরা যদি এটাকে রেখে দিলাম, যদি আমরা রাখবো না, সো উই ক্যান ডিলেট, হ্যাঁ ডিলেট করলে চলে যাবে ফাইলটা। আচ্ছা, তো তাহলে এটা হচ্ছে আমাদের দেখেন এই যে রান, এখান থেকে ফাইল আমরা রান করতে পারি, অথবা এখানে একটা দেখেন রান আইকন আছে, হ্যাঁ এক্সিকিউট, এখান থেকে রান ক্লিক করলে রান হচ্ছে। সো যদি আমরা এখানে পাইতাম না, আমি যদি এখানে লিখি যে হাই ঢাকা, তাহলে কি আমাদের ঢাকা চলে আসবে। সো দেখি, ইয়েস, হ্যাঁ ঢাকা চলে আসছে, তার মানে কি আমাদের হচ্ছে কি ফাইলটা ওয়ার্কিং। সো তাহলে আপনারা সবাই প্রত্যেকে একটা প্রজেক্ট তৈরি করেন, এই সেম নাম দেন পাইথন বেসিক নামে একটা ফাইল আপনারা সবাই তৈরি করেন, একটা প্রজেক্ট বানান অ্যাকচুয়ালি, ঠিক আছে পাইথনে। আচ্ছা, সবাই কি বানাইছেন ফাইলটা? আচ্ছা, এই যে মেইন ফাইলটা একটু এক্সিকিউট করে দেখেন তো হয় কিনা। রান হয়েছে না? ওকে গুড। কার হয় নাই? রান না হলে কিন্তু আপনাদের কি সেটআপ হয় নাই, বুঝতে হবে। দেখেন তো কার হয় নাই। রান হলে হওয়ার কথা। হ্যাঁ হয়েছে। আপনি রিপোর্ট বানান, রিপোর্ট কিন্তু তো বলতে ভাই আগে তো আপনি ইউজ করবেন না, আগে তো বন্ধুরা করছে, আপনি বন্ধুরা স্ক্যান করবেন, নিজে ফ্রেশ করে তৈরি করেন। আর বুঝতে না? ঠিক আছে, আপু আসছে সবার পিসি ওকে, রাইট? ভেরি গুড। আপনি ওদের ভিতরে কেন ছিল না? ও আচ্ছা, সাবস্ক্রাইব করেন। আপনার হয় না কেন? ওটা কি রয়েছে এখানে দেখেন, কি রয়েছে এই করে দেন তো, এই যে পাস আর পাই এই ফাইলটাতে, হ্যাঁ এখানে যে এখানে
ভুল দেওয়া আছে। আপনি এই ফাইলটা এখানে ডিলিট করে দেন, এই ফাইলটা। ভাই আমি পারতেছি না। কি করতেছেন না আপনি? এটা ক্রিয়েট প্রজেক্টে গেলাম। হ্যাঁ, দেন ওর নাম ধরেন, একটা নাম লিখেন, পাইথন বেশি লিখেন। আপনি ওদের কোড তৈরি করেন না কেন? ফ্রেশ কোড তৈরি করেন। হ্যাঁ, নাম দেন, ওর নাম দেন একটা। হ্যাঁ প্রজেক্টের নাম দিলাম। তারপর নাম দেন। হ্যাঁ পাইথন ক্রিয়েট করেন, ক্রিয়েট করেন, নিচে ক্রিয়েট আছে তো নিচে দিয়ে ডান দিকে বানায়। তাহলে নেমে মনে হয় ভুল করছেন কিছু একটা। হ্যাঁ, পাঁচটা ভুল করছেন। আবার পাঁচটা হয়ে যেত, পাঁচটা ফাইলের কেটে দিয়ে আবার না, ওরা যে ক্রিয়েট এটা আছে ওটা নাই, ক্রিয়েট আপনি দেখা যান ফাইলটা আবার কেটে দিয়ে আবার ক্রিয়েট করব। এখানে ক্লিক করেন। ব্যাকটা চেঞ্জ করব। তার সমস্যা নাই, আপনি ক্লিক করতে পারবেন না, দেখে দেন কিভাবে কিনা। অপশন আসছে। ওই যে ক্রিয়েট ক্লিক করেন। তো আসলে আপনি পাঁচটা বলেছিল, হ্যাঁ, ওই জন্য হ্যাঁ, পরে আসবে, নোট দিবেন, পরে নিন। আচ্ছা, আচ্ছা, এখন এই পাইথন ল্যাঙ্গুয়েজটা এটা কবে আসছে বলেন তো? কত সালে আসছে এই ল্যাঙ্গুয়েজটা? 91-এ। এটা ইনভেন্টর কে, মানে ল্যাঙ্গুয়েজ বানিয়েছে কে, তার নাম কি? একটা লোক তো বানিয়েছে, তার নাম কি জানেন আপনারা? পাইথনের ক্রিয়েটর কে? তার নাম হচ্ছে গুইডো ভ্যান রোসেন। হ্যাঁ, এই ভদ্রলোক হচ্ছে, তার তো কাজ কাজ ছিল না, সে বসে বসে ল্যাঙ্গুয়েজ বানিয়েছে একটা, ঠিক আছে? রাইট, থাকলে তো আচ্ছা। তো পাইথন ল্যাঙ্গুয়েজটা এটা আগে তো পপুলার ছিল না, কিন্তু এটা রিসেন্টলি খুব পপুলারিটি পেয়ে গেছে। আগে অনেক আগে ল্যাঙ্গুয়েজ, 91 সালের। রাইট, এটা 2000 পর থেকে এটা পপুলারিটি বাড়া শুরু করে। 2000 পর থেকে মানে ভাষণ আপডেট করলো, মানে তারপরে, এবং 2008-এর পর থেকে এটা পপুলারিটি আরো বেশি বাড়া শুরু করে। 2008 আসছে ভাষণ 3টা, হ্যাঁ, এরপর 2000 ভাষণ 2, এরপরে 3 চলতেছে এখন পর্যন্ত। আমরা 3-এ চার্জ 3.9, 10, 11 চলতেছে আমাদের। তো আপডেট হয় এবং এর ফিচার অটোমেশনের কাজগুলো কি বাড়ে, পাইথন পাইথন দিয়ে করবো, রাইট। সো পাইথন দিয়ে সব সব করা যায়, এভরিথিং, হ্যাঁ, শুধু মানে ওয়েব ডেভেলপমেন্ট, এটা তো ভাই ইজি টু আন্ডারস্ট্যান্ড। মেশিন ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, এআই, মানে বিগ ডাটা, মানে সব কিছু আর কি পাইথন দিয়ে করা সম্ভব। এই জন্য এটার পপুলারিটি বাড়তেছে। এবং এটা হচ্ছে খুব সিম্পল ল্যাঙ্গুয়েজ, খুব সিম্পল। কেন সিম্পল? এটা হচ্ছে আসলে আমাদের, মানে আমরা যে ল্যাঙ্গুয়েজ ইউজ করি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, এর সঙ্গে অনেকটা মিল থাকে, বুঝে গেছে? যে আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের সঙ্গে এই ল্যাঙ্গুয়েজটা অনেকটা সিমিলারিটিস, ফলে এই ল্যাঙ্গুয়েজটাতে কাজ করাটাও যেমন সহজ, সেটাও তেমন সহজ। কাজ হইলে হয়েছে, রাইট? সো এই জন্য হচ্ছে ব্যাপারটা মানে খুব সহজ আর কি, সহজে করা যায়। আচ্ছা, আরেকটা লাভ হচ্ছে কি, যে পাইথনটাকে এটা বলা হয় যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল, হ্যাঁ, বুঝে গেছে? কেন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়, কেন হাই লেভেল? মানে এটা থেকে অনেক কাজ করা যায়। দেখেন, একটা আছে হাই এবং একটা লো, হ্যাঁ। তো হাই লেভেল এবং লো লেভেল বলতে আমরা কি বুঝি?
দেখেন আমরা যে কোডটা লিখতেছি আমরা যে কাজটা করি আমাদের মেশিনে আমরা কোডটা চালাই সফটওয়্যার বানাই না মেশিনে এখানে রান করি এখানে এক্সিকিউট করি এখানে টেস্ট করি এখন কম্পিউটার কি আমাদের মানে ইংলিশ বোঝে বোঝে সে কি বোঝে সে 0-1 বোঝে বাইনারি বোঝে তাহলে আমরা এখানে যাই বলি না বাইনারিতে কাজটা হচ্ছে তো আমরা এখানে যে কোডটা লিখছি যে এখানে লিখছি না যে ঢাকা বা হাই সামথিং এই যে ইংলিশ টেক্সট রাইট এগুলো তো কম্পিউটার বুঝতেছে না বুঝতেছে রাইট এটা আমরা বুঝতেছি এই জন্য এটা হাই লেভেল এটা আমাদের ল্যাঙ্গুয়েজ যেটা আমরা বুঝতেছি আন্ডারস্ট্যান্ডিং বাই হিউম্যানস হাই লেভেল আর যেটা আন্ডারস্ট্যান্ডিং বাই মেশিন ওটা লো লেভেল রাইট বুঝতে তো সেম পার্থক্য বেশি পার্থক্য এটা কেন হয় আমরা লিখতেছি আমরা বুঝতেছি এখন এইটাকে লোয়ে বানাচ্ছে কে এই যে আমরা লিখলাম যে ঢাকা সামথিং এটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে বানালো কে পাইথন বুঝে গেছে ওর কাজ হচ্ছে এই ইংলিশ টেক্সটগুলোতে কে বাইনারিতে কনভার্ট করে মেশিন ল্যাঙ্গুয়েজে বানায় মেশিনের কাছে প্রোভাইড করা রাইট তারপর মেশিনে যারা যাচ্ছে মানে প্রসেসরে গিয়ে রান মানে ইউজ হচ্ছে হওয়ার পরে আবার আমাদের কাছে ব্যাক আসতেছে এখন প্রসেসর তো পড়াচ্ছে তার ল্যাঙ্গুয়েজ দিয়ে বাইনারি ফরম্যাটে তো সেই বাইনারিটাকে আর আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ বানাচ্ছে কি পাইথন বানা আমাদেরকে আবার কি ব্যাক পাঠাচ্ছে বুঝে গেছে সো পাইথন ইজ ইন্টারপ্রেটার বিটুইন হিউম্যান অ্যান্ড মেশিন বুঝে গেছে না ইজ ইন্টারপ্রেটার সো পাইথন জাভাস্ক্রিপ্ট সি শার্প সবই কি ইন্টারপ্রেটার সে কাজ করে আমাদের সঙ্গে মেশিনে যে আমরা যে কথা বলি এই মাধ্যমে বুঝে গেছে যে আমরা একটা সম্পর্ক যোগ করবো 2+2 এই যোগটা কে করবে কই মেশিন কিন্তু আমরা কীভাবে কাজটা করাবো কীভাবে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা তো বললে তো হবে না তাকে একটা ফর্ম্যাট ফলো করে বলতে হবে যে এই স্ট্রাকচারে গেলে সে কাজটা করবে ওটা ল্যাঙ্গুয়েজ বুঝে গেছে যে এটা কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেওয়ার যে ওয়েটা ওটা ল্যাঙ্গুয়েজ বুঝে গেছে যেমন পাইথন জাভা হ্যাঁ জাভাস্ক্রিপ্ট সি শার্প .NET সবগুলো ল্যাঙ্গুয়েজ আচ্ছা একটা প্রোগ্রাম যদি বলি আমরা একটা প্রোগ্রাম বলতে কি বুঝি এটা বুঝতে হবে প্রোগ্রাম কি আসলে প্রোগ্রাম কি বলেন দেখি প্রোগ্রাম হচ্ছে যে সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশন রাইট একটা কাজ করাবো আমি কিছু ইনস্ট্রাকশন দিব তার সিকোয়েন্স অনুযায়ী বলতে হবে রাইট সো instruction আচ্ছা এখন এই যে বললাম না ইনস্ট্রাকশনটা এইটা কে দিবে এটা আমরাই দিব রাইট আমরা হিউম্যান আমরা ইনস্ট্রাকশনটা আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদের কম্পিউটার কাজ করবে রাইট আচ্ছা এখন ইনস্ট্রাকশন আমরা কীভাবে দিব দেওয়ার তো নিয়ম আছে কীভাবে দিব আমরা আচ্ছা দেওয়ার জন্য আমাদের কিছু প্যারামিটার আমাদের ইউজ করতে হয় প্যারামিটার যেমন কী ইউজ করতে হয় একটা হচ্ছে যে ইনপুট মাস্ট লাগবেই ইনস্ট্রাকশনে ইনপুট লাগবে এখন ইনপুটটা কোথা থেকে আসবে ইট ক্যান বি ফ্রম কিবোর্ড যেমন আমরা লগ ইন করি আমরা কি ইনপুট দিই ইমেল ইনপুট দিচ্ছি না সো আমরা কিবোর্ড থেকে লিখছি না ইনপুটটা সো ইট ক্যান বি কাম ফ্রম কিবোর্ড অথবা আমরা আসলে ফাইল থেকে এডিট করি না ফাইল আপলোড করি ওই ফাইলের কাজ হয় তার ফাইলটা ইনপুট একটা ফাইল অথবা আমরা আদার ডিভাইস কানেক্ট করি তাই না সো অল আর ইনপুট মানে ইনপুট ছাড়া কোনো ইনস্ট্রাকশন কিন্তু হতে পারে না ইনপুট মাস্ট দিতেই হবে বুঝে গেছে সো ফার্স্ট কী লাগবে একটা ইনপুট লাগবে আচ্ছা
তারপর কি লাগবে, একটা আউটপুট আসতে হবে, ঠিক আছে? একটা ইনস্ট্রাকশন দিতে গেলে ইনপুট এবং আউটপুট আসতে হবে। আউটপুটটা কি আসবে, হয় আউটপুটটা আমার স্ক্রিনে আসবে, অথবা আমার সিস্টেম ডিসপ্লে শো করবে, বা অন্য কোথাও গিয়ে একটা আউটপুট দেখাতে হবে। যেমন লগ ইন, আমি যে ইনপুট দিই ভুল করি, আমাকে ইউরো মেসেজ শো করবে, তার মানে ইউরো মেসেজ শো করছে না, সো এটা আউটপুট লগ ইনের। ওকে, আচ্ছা। তো সবসময় যে স্ক্রিন শো করে এমনটা না, অনেক সময় দেখা গেলো স্ক্রিন শো করার সাথে একটা ফাইল সেভ হতে পারে, অথবা কোনো ফাইলে আমি লিখে রাখতে পারি ইনপুটটা, ওটা আমার আউটপুট। যেমন আমি আমার ইউজার নেম চেঞ্জ করবো, তাহলে আমি আমার নাম চেঞ্জ করলাম, ও তো আমার দেখাবে না, ওটা আমার নামটা চেঞ্জ হয়ে গেল না, বুঝে গেছে? সো ইনপুট দিলে অল টাইম যে আউটপুট আসবে এমনটা না, অনেক সময় দেখা যাচ্ছে ডিসপ্লে না হতে পারে। ইনপুট দিলে সেটা অনেক সময় আমার সিস্টেমের মধ্যে কাজ করতে পারে, বুঝে গেছে? যেমন ফেসবুকে আমি যখন নাম্বার চেঞ্জ করি, প্রোফাইল পিক চেঞ্জ করি, তখন কী হয়, ও তখন থাকে, ও তোমাকে দেখায় না আর আউটপুটে চেঞ্জ হচ্ছে আমার প্রোফাইল পিকচারটা, সেরকম। এরপর কি থাকবে, আর থাকবে হচ্ছে কিছু ম্যাথমেটিক্যাল অপারেশন, থাকতেই হবে। যেমন কোনো কিছু আমি যদি যোগ করতে চাই, হ্যাঁ, যোগ বিয়োগ গুণ ভাগ, এই কাজগুলো কি ম্যাথমেটিক্যাল অপারেশন, এগুলো থাকে, কথা থাকে ইনস্ট্রাকশনের মধ্যে। আচ্ছা, এরপর কি থাকবে ইনস্ট্রাকশনের মধ্যে, কন্ডিশনাল এক্সিকিউশন। আচ্ছা, মানে এটা কি বোঝাচ্ছে যে একটা ইনস্ট্রাকশন সবসময় যে মানে সেমভাবে রান করবে এমনটা কথা না, ইট ডিপেন্ডস অন কন্ডিশন, বুঝে গেছে? যে এই কন্ডিশনটা হলে আমার এই ফাংশনটা রান করবে, এই কন্ডিশন হলে আমার এটা মানতে হবে। ধরেন প্রথম দেওয়া হলো যে বলা হলো, ধরেন যাদের স্যালারি 10 লাখ তাদের ধরেন বলছে যে ট্যাক্স 20%, যাদের স্যালারি 5 লাখ তাদের ট্যাক্স 5%, ঠিক আছে? তাহলে যে ট্যাক্স ক্যালকুলেশনের যে ইনস্ট্রাকশনটা, এটা সবসময় সেম হবে? এটা ভ্যারি করতেছে না, ইম্পোর্টের উপর বেস করতেছে না? তার মানে এই যে সিকোয়েন্স ইনস্ট্রাকশনটা কিন্তু ডিপেন্ড করতেছে আমাদের কন্ডিশনের উপরে। কন্ডিশন চেঞ্জ হয়ে গেলে আমাদের ইনস্ট্রাকশনটাও চেঞ্জ হবে, এবং সে অনুযায়ী আউটপুটটা আসবে। কি বুঝা গেছে? যেমন আমরা বলি না যে আজকে যে বৃষ্টি হলে আমি সাবধানে বের হবো, বলি কি না? এটা কন্ডিশন না, যে আজকে বৃষ্টি হলে সাবধানে বের হবো, তার মানে বৃষ্টি রেন ইজ এ কন্ডিশন, আর না হলে নর্মালি বের হবো। তাহলে আমার বের হওয়াটা কি ইনস্ট্রাকশন, আমি বের হবো, এটা আমার ইনস্ট্রাকশন, কিন্তু ডিপেন্ড করছে কন্ডিশনের উপরে। যদি বৃষ্টি হয়, আই নিড আমব্রেলা, আদারওয়াইজ আই ক্যান গো নর্মালি, বুঝতে গেছি? তো তাহলে কি এগুলো হচ্ছে কন্ডিশন বলা হয় যে এক্সিকিউশন, যে কন্ডিশনের উপর বেস করে আমাদের ইনস্ট্রাকশনটা চেঞ্জ হতে পারে বা ভেরি করে চেঞ্জ হয়। আরেকটা হচ্ছে লাস্ট হচ্ছে রিপিটেশন। মানে একটা ইনস্ট্রাকশন রিপিট হতে পারে, রিপিট করতে পারে। যখন আমি স্কুলে যাই, ধরেন আমাকে তো প্রতিদিন দিতে হবে, আমি একদিন গেলে তো হবে না, হবে? যখন ট্রেনিংয়ে আসছি, আপনারা ট্রেনিং আসেন না, তা করতে আসেন তো, আপনারা এটা একটা রিপিটেশন কাজ না? আপনারা প্রত্যেক শুক্রবার আসতেছেন, সোমবার আসতেছেন ক্লাস করতে, আমার ভাই যাচ্ছেন, সো এটা রিপিটেড ওয়ার্ক কি না? কিন্তু এর লিমিট আছে না? লিমিট তো আছে। আপনাদের কোর্স শেষে গেলে আসবেন কি, আসলে কি লাভ কি? তার মানে লিমিট আছে কি না? যে আপনাদের শুরু হচ্ছে, যে আপনাদের কোর্স শুরু আপনারা শুরু করলেন, তারপর কোর্স শেষ আপনারা চলে যাচ্ছেন, এই তো। তার মানে রিপিটেশনের একটা লিমিট থাকে, হ্যাঁ? কোনো রিপিটেশন কি আনলিমিটেড হতে পারে না? তো হতে পারে আনলিমিটেড না, প্রত্যেকটার একটা লিমিট থাকবে, যে ম্যাক্সিমাম লিমিট এত, এর বেশি করতে পারবে না, বুঝতে গেছে? সো একটা ইনস্ট্রাকশনও হতে পারে, তার লিমিট হতে পারে, বাট সেটা লিমিট অনুযায়ী সে লিমিট হবে। মানে ধরেন আপনি সেম কাজ করতেছেন বারবার, মানে আপনি যে আসা যাওয়া আপনার কাজটা সেম না, কাজ তো সেম, আসলেন গেলেন, সো রিপিটেটিভ ওয়ার্ক করছেন আপনি কি প্রত্যেক শুক্রবার শনিবার। তাহলে এই যে পাঁচটা বললাম, এই পাঁচটা মিলে হচ্ছে একটা ইনস্ট্রাকশন তৈরি হয়। ইনপুট, আউটপুট, ম্যাথমেটিক্যাল অপারেশন থাকতে পারে,
মানে লজিক আমরা তৈরি করি ম্যাথমেটিক্যাল দিয়ে, কন্ডিশনের হচ্ছে ইম্প্লিমেন্টেশন। ঠিক আছে, এই 5টা জিনিস থাকবে, সেটা বললাম প্রোগ্রাম। এই 5টা জিনিস প্রোগ্রাম তৈরি হয়। আচ্ছা, তো আমরা যদি এই প্রোগ্রামে আসি এবার। আচ্ছা, তো এখানে অনেক আচ্ছা এখানে সব বাদ দিই, এগুলো সব ক্লিয়ার করে দিই। হ্যাঁ, দরকার নেই এগুলো, হ্যান ত্যান এগুলো বহুত লেখা আছে, এগুলো কোডটাকে আরও ঝামেলা করতেছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন এটা কি হয়েছে এটা আমি পর বোঝাচ্ছি। এটা আচ্ছা, এটার ইনস্ট্রাকশন, এটা তো বুঝছেন তো, রাইট? এটার ইনস্ট্রাকশন না, যেমন শুরু হচ্ছে এখান থেকে, শেষ হবে এখান থেকে। আচ্ছা, তাহলে আমরা একটা ফার্স্ট প্রোগ্রাম লিখি। এটা একটু মেইন আসছে, আমরা এখানে আর একটা পাইথন বেসিকের মধ্যে। আচ্ছা, দেখেন আপনারা এখন এখানে আসেন, এই যে পাইথন বেসিক আছে না প্রজেক্টটা, ক্লিক করেন, নর্মাল ক্লিক করেন, ক্লিক করে হ্যাঁ ড্রাইভ বাটন প্রেস করেন, নিউ আসবে। এটা কোথায়? প্রজেক্ট থেকে। ওকে, আচ্ছা, কি আসছে এখানে? নিউ ফাইল, স্ক্র্যাচ ফাইল, ডিরেক্টরি, পাইথন প্যাকেজ। আচ্ছা, ফাইলটা হচ্ছে ইট ক্যান বি টেক্সট ফাইল, হ্যাঁ, ইট ক্যান বি আমার HTML ফাইল, এনি ফাইল হতে পারে। এটা স্ক্র্যাচ ফাইল দরকার নাই এর মধ্যে। ডিরেক্টরি, এটা কি? এটা ফোল্ডার, ডিরেক্টরি। পাইথন প্যাকেজ, প্যাকেজটা কি? মডিউল, রাইট। মানে যেখানে আমরা সিমিলার কাজগুলোকে করি একটা প্যাকেজের আন্ডারে, সেম কাজগুলো, যেমন লগ ইন, রেজিস্ট্রেশন, লগ আউট, হ্যাঁ, ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা, কাস্টমার ক্রিয়েট করা, এগুলো কি সেম মডিউলের মধ্যে থাকবে, মানে সেম প্যাকেজের মধ্যে থাকবে। আচ্ছা, তো আমরা আমাদের কাজগুলোকে সবগুলো করবো কি এই প্যাকেজের মধ্যে করবো। হ্যাঁ, আমরা নিউ দিলাম, একটা প্যাকেজ দিলাম, দিলে উইন্ডো আসবে এরকম যে নিউ পাইথন প্যাকেজ। এখানে বলছে নাম লেখার জন্য বলতেছে, হ্যাঁ দেখেন এটা ব্লিঙ্ক করতেছে, রাইট? সো নাম লিখতে হবে। আচ্ছা, সো আমরা লিখি যে ফার্স্ট লিখি ভেরিয়েবল, দিলাম ভেরিয়েবলস, দিয়ে ইন্টার দিব, দিলে একটা দেখেন এখানে একটা ভেরিয়েবল নামে একটা প্যাকেজ তৈরি হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখন এটাকে আমরা যদি ওপেন করি, যে অ্যারোটাতে ক্লিক করলে এখানে একটা ইনিশিয়াল ডট পাই একটা নতুন একটা ফাইল তৈরি হবে। এটা তৈরি হবে ডিফল্ট, হ্যাঁ, প্যাকেজ বানালে এখানে ইনিট একটা ফাইল তৈরি হবে, সমস্যা না, এটা হোক। তো তাহলে আমরা কোথায়? ভেরিয়েবল প্যাকেজের মধ্যে এখন আসি। মানে আমরা এখন যদি ক্লিক করি তাহলে এটা অ্যাক্টিভ হয়ে গেল ভেরিয়েবল প্যাকেজটা। এখান থেকে আবার যাবো কোথায়? এখান থেকে যাবো নিউ থেকে পাইথন ফাইল, কোথায়? প্যাকেজের আন্ডারে। কী হবে? আমরা প্যাকেজটাকে ক্লিক করবো, ভেরিয়েবলটাকে, এখানে মাউসের রাইট বাটন প্রেস করবো, নিউ পাইথন ফাইল। ওকে, আচ্ছা, এখন পাইথন ফাইল নেমটা হতে পারে, এটা আমরা দেই আসলে লোয়ার কেস আপার কেস, এটা কোনো সমস্যা নেই, দিলেই হলো। ওকে, আচ্ছা, আমরা লোয়ার কেসে শুরু করি। সো বললাম ভেরিয়েবল আন্ডারস্কোর ডেমো। ওকে, এটা হচ্ছে পাইথন ফাইলের নাম, দিয়ে আমরা ইন্টার দিব, দিলে একটা দেখেন ফাইল তৈরি হয়েছে। এই যে ভেরিয়েবল ডেমো নামে, এই যেখানে একটা মাউস কিন্তু ব্লিঙ্ক করতেছে, রাইট? এবং এটা পুরোটা ব্ল্যাঙ্ক, কিছু নাই এই জায়গাটাতে। তো এটা আমার লেখার জায়গা, আমি কোডটা এখানে লিখবো এই এই ফাইলটাতে। এবং এটা হচ্ছে কি ডট পিওয়াই নামে হয়, কারণ যদি পাইথন তো ডট পিওয়াই হচ্ছে এক্সটেনশন। যেমন ইমেজে আমরা দেখি না জেপিজি, তারপর হচ্ছে পিএনজি, হয় না, এগুলো এক্সটেনশন, MB3 MB4, ঠিক সেরকম পাইথনের জন্য হচ্ছে ডট পিওয়াই। মানে এই ফাইলটা পাইথন হচ্ছে কি নিয়ে কাজ করতে পারবে। আচ্ছা, একটু এক মিনিট, আমি একটু স্ক্রলটা একটু চেঞ্জ করে দিই। ওকে, হয়েছে। আচ্ছা, আমরা ফার্স্ট একটা প্রোগ্রাম লিখি। হ্যাঁ, ফার্স্ট একটা প্রোগ্রাম লিখবো।
তো আমরা সিম্পলি এখানে প্রিন্ট একটা কথা লিখি, প্রিন্ট। আচ্ছা হ্যাঁ সবসময় কি প্রিন্টই লিখতে হবে? হ্যাঁ, প্রিন্ট মানে হচ্ছে যে আমাদের এই যে একটা আউটপুট দেখাবে, মানে আমরা বললাম না যে বলছিলাম মনে হচ্ছে ইনস্ট্রাকশন আউটপুটটা, এটা দেখার জন্য আমরা দেখবো কোথায়, আমরা দেখবো হচ্ছে আমাদের প্রোগ্রামে দেখবো, দেখার জন্য আমরা এই প্রিন্ট কথাটা ইউজ করি। এটা মানে হচ্ছে আমাদের আউটপুট দেখাবে, বুঝে গেছে? সো এটা প্রোগ্রামের আউটপুট দেখার জন্য আমরা এই প্রিন্ট কমান্ডটা আমরা ইউজ করব, ঠিক আছে? আচ্ছা, এখন এটা হচ্ছে কিওয়ার্ড, এটা যেমন লিখছে এভাবে লিখতে হবে। ওকে, এখন আমরা প্রিন্ট লিখে আমরা একটা ব্র্যাকেট দিব, দিয়ে আমরা ডাবল কোটেশন লিখবো, ডাবল কোটেশন। এখানে আমরা যা কিছু লিখতে পারি, আমরা এখানে লিখি হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, ওকে, এখন আমরা এটাকে রান করবো। হ্যাঁ, সো রান করবো কীভাবে, আমরা এখানে ক্লিক করবো, রাইট বাটন প্রেস করে যে রান ভেরিয়েবল ডেমো ক্লিক করলে দেখেন আমাদের এখানে কি আসছে, হ্যালো ওয়ার্ল্ড কথাটা চলে আসছে। তার মানে আমরা আউটপুটটা পেয়ে গেলাম এই প্রোগ্রামের, রাইট? সো এটা কিন্তু হচ্ছে একটা এক লাইন ইনস্ট্রাকশন, একটা এক লাইনের, রাইট? সিঙ্গেল ইনস্ট্রাকশন, একটা এক লাইন, জাস্ট আমরা প্রিন্ট করতেছি। তাহলে আমাদের ইনপুটটা কোথায় এখানে, আমরা যদি প্রমাণ চিন্তা করি আমাদের ইনপুটটা কোথায়, এই যে এটা ইনপুট হ্যালো ওয়ার্ল্ড, আমরা যা দেবো আমাদের তাই প্রিন্ট হবে। তার মানে হ্যালো ওয়ার্ল্ডটা কি আমাদের হচ্ছে ইনপুট, আর আউটপুট কোনটা, এই যে হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের আউটপুট, এই যেটা, ঠিক আছে? আচ্ছা, তারপরে আর কোনটা আসছে, ম্যাথ। আমরা কোনো ম্যাথ করছি এখানে না, ওকে ফাইন। কন্ডিশনাল এক্সিকিউশন হয়েছে এখানে, কোনো কন্ডিশন দিছি আমরা না, দেই নাই, ফাইন। ইভলিউশন আছে এখানে, কোনো ইভলিউশন না, হয় নাই। এটা একটা লাইনে একবারই রান করে শেষ, শুধু ইভেন্ট আবার আমরা কাজটা করতে পারছি, তাই না? তার মানে আমরা কি বুঝলাম, যে এই যে 5টা সবসময় যে লাগবে এমনটা না, হ্যাঁ, নাও রাখতে পারে, আচ্ছা একটা কাজ হতে পারে, বাট এই 5টার মধ্যে হবে, এর বাইরে কিছু নাই। দেখছি সারা ওয়ার্ল্ডে যত প্রোগ্রাম আছে এই 5টার মধ্যে, এর বাইরে কোনো কিছু হতে পারে না। বা যদি 5টাকে বাদ দেয় হবে না, ঠিক আছে? না 5টা বাদ দিয়ে অন্য প্রোগ্রাম করবো, এগুলো নিব না, হবে না, প্রোগ্রাম করতে হবে না। তাহলে এটা আমাদের প্রোগ্রাম, এই যে এটার প্রোগ্রাম, যার কয়টা, একটা লাইন, ওয়ান লেখা আছে না, মনে হচ্ছে এক লাইনের প্রোগ্রাম লিখছি আমরা। আচ্ছা, এখানে প্রিন্ট, এটা কি ইউজ করা হয়েছে, প্রিন্ট কেন বললাম, আউটপুট দেখার জন্য প্রিন্ট কথা ইউজ করতে হয়। হ্যাঁ, সো প্রিন্ট ইজ এ ফাংশন যে হচ্ছে একটা স্ট্রিং রিসিভ করে যে প্যারামিটার হিসাবে, এবং এখানে আমরা যা লিখবো সেটা আমাদের আউটপুট দেখাবো। এবং এখানে ডাবল কোড দিচ্ছি, এখানে আমরা সিঙ্গেল কোড দিই তার কাজ চলবে, কিন্তু আমরা সিঙ্গেল কোড দিই এখানে, হ্যাঁ, তারপর আমাদের কোডটা কোনো ইরোড দিবে না, দেখেন আমাদের সেম আউটপুটটা দিবে। ওকে, মানে ব্যাপারটা হচ্ছে প্রিন্টের মধ্যে সিঙ্গেল ডাবল কোডের কোনো ইস্যু নাই, দিলেই হলো। বাট যদি আপনি এমন করেন যে এখানে ডাবল কোড দিলেন আবার শেষ করলেন সিঙ্গেল কোড দিয়ে, তাহলে হবে না, হ্যাঁ, ইরোড দিবে। দেখেন যখনই কোনো কোডে আমাদের ভুল হবে তখনই একটা লাল এখানে আন্ডারলাইন চলে আসবে, ঠিক আছে? এটা আসা মানে আপনি কিছু ভুল করতেছেন, ভুল করছেন, এটা খেয়াল রাখবেন। যখন কোনো কোড লিখবেন যদি কোনো রকম আন্ডারলাইন আসতে, মানে কি আপনার ওটা ভুল হয়েছে, এই কোডটা রান করবেন না। আমি যদি এক্সিকিউট করি এটা রান হবে না, ইরোড দিচ্ছে, ঠিক আছে? দেখেন একটা ইরোড দিচ্ছে, বলতে সিনট্যাক্স ইরোর। আচ্ছা, সিনট্যাক্স ইরোরটা কি দেখেন, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে কিছু থাকে না, কিওয়ার্ড আলাদা থাকে না। যেমন যারা কেমিস্ট তারা কিন্তু কি, তারা কোনো ফর্মুলা লিখে, তারা কেমিস্টের ফর্মুলার মধ্যে লিখে না। যারা ম্যাথমেটিশিয়ান তারা কিছু ম্যাথের ফর্মুলার মধ্যে তারা কিছু ম্যাথ ইকুয়েশন তৈরি করে না? তো প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা থাকে না ফর্ম্যাট, ঠিক সেরকম পাইথনেরও কিছু আলাদা আলাদা ফর্ম্যাট যেটা পাইথন ফলো করতে হবে, তা নাহলে সে বুঝবে না, বুঝে গেছে? যেমন দেখেন যদি আমরা এরকম লিখি, আমরা জানি যে ধরেন আমরা যদি দেখি H2O মানে কি, পানি না, সরি হ্যাঁ H2O তো পানি। এখন 2টা ছোট হবে, যাই হোক
এখন যদি আমরা না লিখে যদি আমরা এখানে লিখতাম যে 2HO, তাহলে কি পানি হইতো? এটা পানি বোঝাবে এটা? তারপর এটা কি বলে? এটা বলে সিগমা জিরো এটাই বুঝে গেছে, যে যেটা যেভাবে লেখা হবে লিখতে হবে, ভুল করলে সিগমা জিরো, রাইট? মানে ফরম্যাট ভুলা মানে সিগমা জিরো হয়ে গেল। ওকে, যেমন এখানে আমরা কি ভুল করছি, রাইট? তার মানে ওই যে ফরম্যাটটা ছিল ওটা আমরা ভুল করছি, ওটা তার মানে আমরা এখানে কি ডাবল করে দিই, আর কোনো ইরোরটা নেই, চলে গেছে, গন। ওকে, এখন রান করে দেখি, কোনটা আমাদের রান করবে, কোনো সমস্যা নেই। ওকে, ইরোর নেই, চল, বুঝে গেছেন? আচ্ছা, হ্যাঁ দুটাই একটা দিলেই হলো, সমস্যা নেই। আচ্ছা, এখন আসি ম্যাথ কথা চিন্তা করি। আচ্ছা, সো পাইথনে আমরা যে ম্যাথ কাজ করতে চাই তাহলে কী কী আছে, এটা বলা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেশন। হ্যাঁ, অ্যারিথমেটিক অপারেটর। কি হ্যাশ দিয়ে লিখতে হবে? হ্যাঁ, ওটা বলতেছে এটা কি। আচ্ছা, এই হ্যাশ মানে হচ্ছে এই লাইনটা কোনো এক্সিকিউশনে যাবে না, এটা ইনঅ্যাক্টিভ, বুঝে গেছে? মানে কোনো একটা লাইন কমেন্ট করার জন্য আমরা হ্যাশ ইউজ করি। হ্যাশ মানে এই লাইনটা আমাদের বোঝার জন্য আমরা দিছি, এটা কোনো এক্সিকিউশন হবে না, মানে পাইথন এটা নিয়ে কোনো কাজই করবে না, সেটাকে পুরোটা স্কিপ করবে, রাইট? বুঝে গেছে? মানে দিস কল সিঙ্গেল লাইন কমেন্ট, এটা বলে কমেন্ট, মানে হচ্ছে আমরা একটা হ্যাশ দিলে এই লাইনটা আমাদের পুরোটাই এক্সিকিউশন হবে না। আচ্ছা, এখন পাইথনে আমরা ম্যাথের কাজ করতে পারি, 4টা অপশন আছে আমাদের। কী কী আছে? রাইট, একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে মাইনাস, একটা হচ্ছে মাল্টিপ্লাই, একটা হচ্ছে ডিভিশন, হচ্ছে ডিভিশন। হ্যাঁ, তো 4টা অপশন আমাদের করা যায়। সো পাইথনে যা, অন্য ল্যাঙ্গুয়েজে তাই একই সেম। যেমন আমরা যদি এখানে একটা প্রিন্ট করি, হ্যাঁ, প্রিন্টের মধ্যে আমরা যদি আউটপুটটা যে 10 + 10 করলাম, সো আমরা আউটপুট কত আসবে? 20 আসছে। কিন্তু এখানে আছে ইয়া দিলাম না, মানে ব্র্যাকেটের পরে কি নিউমেরিক ভ্যালুতে দিতে আমরা হবে। হ্যাঁ, ওটা পরে বলতেছি, আগে জাস্ট এভাবে লিখেন, নাম্বারের ক্ষেত্রে ওই ডাবল কোট লিখতে হয় না। আচ্ছা, সো যোগ করছি, আমি এখানে বিয়োগ করি, তাহলে আমাদের কত 0 আসবে। হ্যাঁ, 0 আসছে। সো আমি যদি এখানে মাল্টিপ্লাই করি তাহলে আসবে 100, কি আসবে কি না? আসছে। আমি যদি ডিভাইড করি 1.0 আসবে, 1.0 আসছে। ওকে, তাহলে আমরা কি নর্মালি আমরা অ্যাথমেটিক কাজ শিখলাম, যে কোন নাম্বারের যে ম্যাথমেটিক্যাল যে অপারেশনগুলো করা যাবে। আচ্ছা, যদি আমরা এটা করি যে ধরুন আমরা সময় করি না যে 6 স্কোয়ার করি না, স্কোয়ার করি তো, যেমন 2 স্কোয়ার মানে কত 4। আচ্ছা, যেমন 6 পাওয়ার 6 প্লাস আমরা যদি এখানে 4, তাহলে কত আসবে আমাদের আউটপুটটা? কত আসবে এটা? 6 স্কোয়ার প্লাস 2 মানে 36 প্লাস 5 40, 40 হবে না? রাইট, 40 হবে। দেখি, না, 6 to the power 6 is এটা 6 এর পাওয়ার 6 হচ্ছে, 6 to 8 হবে। রাইট? তো এটা আমরা এখানে না করে আমরা যদি এখানে করি, দেখেন এই অপারেশনটা এখানে না করে আমরা যদি এটা অপারেশনটা এখানে চালাই, যেখানে আছে না যে পাইথন কনসোল, দেখেন নিচে আছে পাইথন কনসোল একটা, দেখছেন? আচ্ছা, এটা ক্লিক করেন, ক্লিক করলে এই যে আসছে কনসোল পাইথনের। আচ্ছা, এখানে আমরা যদি করতে চাই যে 6 ডাবল স্কোয়ার, আচ্ছা 6, আচ্ছা 2 দেই, মানে 2 + 4, এটা স্কিপ করে গেছে, এটা কোথায়?
40 আসছে। যে নিচে ট্যাবগুলো আছে না ওখানে পাইথন কনসোল একটা ট্যাব আছে। দেখেন 6 স্কোয়ার না মানে 6 ডাবল কি ইন্টু 2 প্লাস 4 4 আসছে এবার আসছে না দেখেন কনসোলে, মানে এটা কনসোলটা কি জাস্ট ডিরেক্টলি কাজ করার জন্য। হ্যাঁ আর আমরা এখানে জাস্ট ইনপুট দিব, আউটপুট পেয়ে যাবো, আমাদেরকে প্রিন্ট করে আর আলাদা প্রিন্ট করতে হচ্ছে না। ইউজ কর পাইথন কনসোল। ওকে, এখানে আমরা দেখবো তাই যদি আমরা এখানে প্রিন্ট লিখি কাজ কিন্তু করবে। আমরা এখানে প্রিন্ট লিখি লাইক হ্যালো, তো আমরা এটা পেয়ে যাবো আউটপুটে, দেখেন হ্যালো চলে আসছে। এটা পাইথন কনসোল মানে হচ্ছে ডিরেক্টলি পাইথনে মানে চলে যাওয়া আর কি। দেখেন এটা কোনটা আমরা যেটা করতেছি এখানে, এই যে আমাদের পাইচার আমরা কিন্তু লিখছি কোথায়, পাইচার আমরা লিখছি না যে ভেরিয়েবল ডেমো, এখানে লিখতেছি তাই না? তো এই ফাইলটা কিন্তু যাচ্ছে কোথায়, যাচ্ছে কিন্তু পাইথনের কাছে, দেন পাইথন কিন্তু রান করে আমাদের দিচ্ছে। আর এটা হচ্ছে কনসোলটাকে ডিরেক্টলি পাইথনের কাছে আমরা চলে গেছি, বুঝে গেছে, উইদাউট আইডি একদম পাইথনের কাছে চলে গেছি ডিরেক্টলি গিয়ে আমরা কাজ করতেছি। এটা হচ্ছে কনসোল। ওকে, আমরা যেখানে যাই আমরা যেখানে প্লাস 10 করি আমি পেয়ে যাবো 22, মানে পুরো কাজটা হবে এখানে। হ্যাঁ কনসোলে করলাম কেন ওখানে করলাম? করলাম না। হ্যাঁ এখানে করলে যেটা হবে যে এখানে করলে আমাদের পাইথনের এই যে বললাম না যে এই কাজটা হচ্ছে না। আমি যদি এখানে প্রিন্ট করি যে ধরেন 6 ডাবল স্কোয়ার 2 প্লাস 4, আচ্ছা তো এটা আমাদের কত আসছে এখানে 40 আসছে আউটপুটটা। আচ্ছা এখান থেকে কত আসে, হ্যাঁ 40 আসছে। তো এখানে কত হলো কী করতে আমাদের এখানে প্রিন্ট লেখা লাগছে, প্রিন্ট লিখে আমাদেরকে ব্র্যাকেটে কত করা লাগছে, কিন্তু আমরা যদি করি কনসোলে আমাদের কিছু লেখা লাগবে না, আমরা কি ডিরেক্টলি শুধু এই যে লিখে রান করলে আমাদের রেজাল্ট পেয়ে যাচ্ছি। বুঝতে গেছে এই পার্থক্যটা, কিছুই না। মানে লেন্থি কোডগুলোর ক্ষেত্রে বা বড় বড় ফাইল দিয়ে এগুলো তো কনসোলে করা যাবে ওটা? না কনসোলে কোন এই প্রোগ্রামটা রান করবে তো এমনি, মানে আমি যে প্রোগ্রামটা চাচ্ছি যে আউটপুট বুঝতেছি এখনো দেখাচ্ছে কিন্তু আলটিমেটলি কাজ করতে তো ইউজার আমরা এখানেও করতে পারি, আউটপুটটা এখানেও আনতে পারি, হ্যাঁ দুভাবে কাজ করা যায়, কিন্তু এখান থেকে করাটা কি ঝামেলা, মানে এখানে আপনার মানে ভুল হলে ঠিক করার অপশন নাই, কিন্তু এখানে ঠিক করতে হবে। আপনি এখানে যা ভুল করছেন আপনি আবার চেঞ্জ করতে পারবেন। সাইনগুলো হচ্ছে আমরা কমান্ড প্রম্পটে করলে যেরকম হয় সেইটা ঠিক। kind of, রাইট, কনসোলে ভুল করলে আর কারণ এখানে আর ভুল করলে আপনি কিন্তু এটা ইট করতে পারতেছেন না, ইট করার অপশন নাই। আর আপনি পাবেন আপনার 4 করছেন, আপনি 4 থেকে আপনি বাদ দিয়ে আপনি এখানে 10 করেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে কি সেটাই করতেছি। আপনি 10 করেন করতে পারছেন, তো ইটস ফ্লেক্সিবল ইজি টু আপডেট। কিন্তু এখানে করলে আপনার কি আপডেট করার অপশন নাই, আপনাকে ব্যাকে যেতে হবে, ব্যাকে গিয়ে আপনাকে আবার ব্যাকে গিয়ে আপনাকে আবার লিখতে হবে এখানে 20 লিখে নেবেন, তারপর ঝামেলা, বুঝে গেছে? আচ্ছা তাহলে কি বললাম যে আচ্ছা এখন আসি আমরা যে ভ্যালু এবং টাইপ নিয়ে কথা বলি। হ্যাঁ একটা হচ্ছে ইন্টিজার, একটা হচ্ছে ফ্লোট, স্ট্রিং। হ্যাঁ 3 টাইপের ভ্যালু আছে, 3 টাইপের। কি কি আছে? যেমন ইন্টিজার কি হতে পারে, যে কোনো নাম্বার, ঠিক আছে রাইট, যেমন 1 10 200 ইডিসি, যে কোনো নাম্বার হচ্ছে কি আমাদের বলা হয় ইন্টিজার বলা হয়। আর ফ্লোট বলা কোনগুলোকে, দশমিক নাম্বার, রাইট, যেমন 10.1, হ্যাঁ যেমন 1.11 সামথিং, ফোর্থ নাম্বার। ওকে আচ্ছা, আর স্ট্রিং বলে কোনগুলোকে, রাইট, যেমন ধরেন আমি বললাম যে ঢাকা, এটা হচ্ছে স্ট্রিং, যে সিকোয়েন্স অফ ক্যারেক্টার, যেমন এখানে আছে কথা DHAK আছে না, এগুলো কি ক্যারেক্টার বা অ্যালফাবেট, তো সিকোয়েন্স আছে না অ্যালফাবেটগুলোর একটা পর একটা আসছে, তো দিস কল স্ট্রিং। স্ট্রিং কি হবে, দেখুন ডাবল কোড থাকতে হবে, স্ট্রিং মানে ডাবল কোড মাস্ট, ডাবল বা সিঙ্গেল হলে হলো সমস্যা নাই, বাট কোড থাকতে হবে।
ওকে, সো এই তিনটা টাইপ ভ্যারিয়েবল নিয়ে আমরা কাজ করি, এই তিনটা পাইথন, জাস্ট ইন্টিজার, ফ্লোট আর হচ্ছে স্ট্রিং। কি বুঝে গেছে বিষয়টা এখন ক্লিয়ার? আচ্ছা, ওকে, সো আমরা প্রোগ্রামে আসি। আচ্ছা, বাদ দিলাম এটা। তখন বললাম আমি হচ্ছে নাম্বার 1 ইজ ইকুয়াল টু 10। আচ্ছা, তো নাম্বার 1টা কি? রাইট, এটা বলা হয় ভেরিয়েবল। আচ্ছা, ভেরিয়েবল বলতে কি বুঝি আমরা? এটার ভিতর সংখ্যা বা কিছু রাখবো। না, ভেরিয়েবল কি? ভেরিয়েবল হচ্ছে মেমোরি লোকেশন, ঠিক আছে? সো ভেরিয়েবল হচ্ছে মেমোরি লোকেশন। ওকে, এটা ভাবতে মনে রাখবেন সবাই এই কথাটা, ভেরিয়েবল। আচ্ছা, সো সো ভেরিয়েবল যেটা করে কি, যে আমাদের মেমোরি আছে না র্যাম, ওখানে সে একটা জায়গা দখল করে, বুঝতে গেছে? মানে ধরেন আমি যদি বলি যে এটা আমার মেমোরি, একটু উদাহরণ দিয়ে যদি বলি, ধরেন এটা আমার র্যাম, হ্যাঁ, এটা মেমোরি আমার। এটা র্যাম, হ্যাঁ, তো র্যাম হয়তো মেমোরি, অনেক মেমোরি আছে ফর এক্সাম্পল। তো যখন আমরা এখানে একটা নাম্বার 1, এটা কি বললাম আমরা, একটা ভেরিয়েবলের নাম দেবো কি নাম্বার 1, তার মানে আমাদের এখানে একটা কি জায়গা তৈরি হলো, নাম্বার 1 নাম তৈরি হয়ে গেল, বুঝে গেছে? মানে আমাদের র্যামের মধ্যে একটা জায়গা সে নিয়ে নিল, ছোট জায়গা নিয়ে নিল, এবং ওটাকে আলাদা করলো নাম্বার 1 নামে। এবং এর মধ্যে কি করলো, সে এই 10টাকে স্টোর করলো। তার মানে নাম্বার 1 এর ভিতরে কত আছে? এখানে বেসিক্যালি 10 আছে, এটা 10টা এখানে আছে, বুঝে গেছে? আচ্ছা, এখন আমরা কিভাবে এই যে নামটা করব, এই নামকরণ করাটা শুরু করতে হয়, অলওয়েজ শুরু করতে হবে কি, আমাদের ক্যারেক্টার দিয়ে শুরু করতে হয়। আমরা যে নাম বলতে শুরু করতে হবে না, পাইথন নিয়ম হচ্ছে যে শুরু করতে হবে আমাদের সবসময় ক্যারেক্টার দিয়ে, হ্যাঁ। আচ্ছা, বাট আমরা যেখানে লিখতাম যে 1 নাম্বার, এখানে একটা নিচে লাল আসছে, দেখছেন? তার মানে পাইথনের যেই স্ট্যান্ডার্ড সে অনুযায়ী এটা ভুল হবে না। সো শুরু করতে হবে সবসময় কি, ক্যারেক্টার দিয়ে। আমরা এরপরে নাম্বার লিখতে পারি, কোনো সমস্যা নেই, বুঝে গেছে? সো ভেরিয়েবল নাম, এটা নামটা এভাবে করছে আমার উপরে, আমি যা লিখবো তাই ভেরিয়েবল নাম হবে, বুঝে গেছে? সো ভেরিয়েবলের নামকরণ করার কোনো মানে কোনো ফিক্সড কোনো রুলস নাই, মানে আমি আমার ইচ্ছা মতো নাম করতে পারবো, সমস্যা নেই, কিন্তু নিয়ম হচ্ছে যে শুরু করতে হবে ক্যারেক্টার দিয়ে। আচ্ছা, অথবা আমরা চাইলে এখানে ধরুন আমাদের আমি লিখবো যে ফার্স্ট নেম, হ্যাঁ, ধরুন লিখবো যে কি ফার্স্ট নেম। এখানে দুটো ওয়ার্ড আছে না, একটা ফার্স্ট, একটা নেম। সো দুইটা ওয়ার্ডকে আমরা আলাদা আলাদা কীভাবে করবো? হ্যাঁ,
তো আমরা ওয়ার্ডকে আলাদা করার জন্য যেটা করি আমরা এখানে আন্ডারস্কোর ইউজ করি, আন্ডারস্কোর। হ্যাঁ, এটা হচ্ছে কনভেনশন, যে ওয়ার্ডকে আলাদা করা, যে ফার্স্ট নেম বা ধর বলতে পারি যে মাই ফার্স্ট নেম, তাহলে জিনিসটা পড়তে সুবিধা হয়। স্পেস তো দেওয়া যাবে না, বুঝে গেছে? যে স্পেস কিন্তু অ্যালাউ না ভেরিয়েবলে। যেমন যদি বলি মাই ফার্স্ট নেম, বললাম স্পেস ধরেন 1, নিবে না, দেখছেন ইউর দিছে, মানে ভেরিয়েবল নামের ক্ষেত্রে স্পেসটা অ্যালাউ হয় না। তাহলে আমরা কীভাবে আলাদা করতেছি স্পেসগুলো, আমরা আন্ডারস্কোর দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, এই যে মাই আন্ডারস্কোর ফার্স্ট আন্ডারস্কোর নেম বা মাই ফার্স্ট আন্ডারস্কোর নাম্বার বলি, হ্যাঁ ফার্স্ট নাম্বার 10। সো 10টা কি একটা ভ্যালু, তার মানে আমাদের এই ভেরিয়েবলের নাম চেঞ্জ হয়ে গেল না, এখন কি চেঞ্জ হয়ে গেল, এটা আসলে নাম্বার ছিল, আমি চেঞ্জ করে দিয়ে কী করলাম এখন মাই ফার্স্ট নাম্বার, তাহলে এইটা কোথায় চলে আসলো, এখানে চলে আসলো, তাই না? তার মানে ভেরিয়েবল নেমটা কিন্তু কি চেঞ্জ করা যায়, ফিক্সড না, বুঝে গেছে? তো লিমিটেশন নাই, তাহলে কি এই যে কোনো সময় আমি নামটা চেঞ্জ করতে পারি, আমি একবার দিয়ে করলাম 1 চেঞ্জ করলাম, তাহলে কি এখানকার যে ভ্যালু ছিল এটা চলে গেল, গিয়ে নতুন যে নামটা দিচ্ছি আমি সেই নামটা গিয়ে এখানে রিপ্লেস হলো, এবং এর যে ভ্যালুটা 10 আছে আমি বলুন তো, এখন যদি আমি এটা 100 করে দিই তাহলে কি হলো, এখন এখানে চেঞ্জ হয়ে গেল ভ্যালুটা। এটা কিন্তু ব্যাকএন্ড হচ্ছে, আমরা দিতে পারছি না কিন্তু, বুঝে গেছে? এটা কিন্তু ব্যাকএন্ড হচ্ছে কাজটা, এই কাজটা এমন হচ্ছে কিন্তু আমি যাই বলতেছি কাজটা হেভি হচ্ছে, ঠিক এই অ্যাপ্রোচে হচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে এইটা কি টাইপটা কি এটার, এই যে ভেরিয়েবলটা এর টাইপ কি, স্ট্রিং। কেন? এটা ইন্টিজার ভ্যালু রে ভাই, এই যে নাম্বার না, সো ইন্টিজার তো। আচ্ছা, আমরা এখন দেখ, রাইট, সো ভেরিয়েবলের নামের উপর কিন্তু নির্ভর করছে না, করছে ভ্যালুর উপরে, টাইপটা, বুঝতে গেছে? সো টাইপ নির্ভর করছে কার উপর, ভ্যালুর উপরে। এখন এটা কিন্তু নাম্বার, এখন কিন্তু কি হয়েছে, স্ট্রিং ইন্টিজার হয়ে আছে। আচ্ছা, আমরা কীভাবে বুঝবো, আমরা যদি প্রিন্ট করি যে টাইপ দিয়ে আমরা যদি এখানে লিখি যে মাই ফার্স্ট নাম্বার, হ্যাঁ, তাহলে আমরা পাবো হচ্ছে এর টাইপটা। যেমন আমরা যদি রান করি ফাইলটাকে, কি বলছে INT, মানে আমাদের এই ভেরিয়েবলটা হচ্ছে একটা ইন্টিজার টাইপ। আচ্ছা, এবার আমি ভেরিয়েবল নেমটা সেম করলাম, পরের লাইনে মাই ফার্স্ট নাম্বার, এখানে আমি দিলাম ওটাকে স্ট্রিং করে দিলাম, হ্যাঁ, এটাকে স্ট্রিং করলাম, বুঝে গেছে? এটাকে স্ট্রিং করে দিলাম। কেমন করতে হয়, ডাবল করে দিলে স্ট্রিং হয়ে গেল। কি এখন দেখবো কি, ফার্স্টে তো এটা ইন্টিজার থাকবেই, এটা হবে কি আবার স্ট্রিং হয়ে যাবে। দেখেন, রান করি, এই যে INT STR মানে স্ট্রিং। কি বুঝে গেছে? মানে টাইপটা কি হবে, এটা পার্সন অটোমেটিক্যালি সে কি ধরে ফেলে, এটা বলতে হয় না আমাকে এটা কি টাইপ, সে ধরে নেবে যে কোন টাইপ, সে বুঝে নেবে। আচ্ছা, এখন একটা দেখি ফ্লোট, যদি আমরা ফ্লোট দেখতে চাই, সব বাই নাম্বার বললাম, এখানে ধরেন 100.1 দিলাম, সো নাও ইটস এ ফ্লোট নাম্বার হয়ে গেল এবার। আচ্ছা, এবার দেখি টাইপটা ফ্লোট আসছে, তাহলে আমাদের ভেরিয়েবলের যে ভ্যালুটা আমি দিব ওইটাকে বেস করে ভেরিয়েবল টাইপটা চেঞ্জ হয়ে যাবে। তো প্রথমে ছিল আমাদের ইন্টিজার, পরে আমি করে দিয়েছি স্ট্রিং, পরে করলাম হচ্ছে ফ্লোট। তার মানে লাস্টে যেটা সেটা আমাদের কি থাকে হচ্ছে অ্যাক্টিভ, বুঝে গেছে? যে কোনো ভেরিয়েবলের যে লেটেস্ট ভ্যালুটা ওটা তার হচ্ছে ফিক্সড, ওটা তার কি মানে থাকে অ্যাক্টিভ। তার মানে আমাদের এখানে এখন কত আসছে, 100.1, রাইট, এটা আছে এখন, কারণ দিস ইজ দ্য লেটেস্ট ভ্যালু অফ দিস ভেরিয়েবল। মানে আগেরটা রিপ্লেস হয়ে নতুনটা চলে আসবে, মানে একদম শুরুতে এখানে মানে একদম শুরুতে ছিল কত, ছিল কিন্তু 100, পরে আবার চেঞ্জ হয়ে গেল, হলো কত স্ট্রিং হয়ে গেল, পরে আবার হয়ে গেল ফ্লোট। তার মানে ফ্লোট হচ্ছে তার লেটেস্ট ভ্যালু। আমরা দেখেন, আমরা যদি একটা প্রিন্ট করি, এবার আমরা যদি এবার একটা প্রিন্ট দিতে চাই ফোনটাকে, যে মাই ফার্স্ট নাম্বার, মানে এখন কত আছে আমি দেখবো, মানে আমার এই যে ভেরিয়েবলটার ভিতরে কত আছে ভ্যালু আমি দেখবো, তার জন্য কি প্রিন্ট করতে হবে, প্রিন্ট করে আমি ভেরিয়েবলটাকে এখানে কি দিয়ে দিলাম, তাহলে আমার ওই মেমোরিতে যে লেটেস্ট ভ্যালুটা আছে ওটা আমার দেখাবে আউটপুটে, কি দেখাচ্ছে 100.1।
বুঝে গেছে? মানে লেটাসটা দেখাচ্ছে, তার আগেরটা নাই স্বাভাবিক হয়ে গেছে, হয়ে লেটার যে ভ্যালুটা সেটা আমাদের এখানে কি এই মেমোরিতে গিয়ে স্টোর হয়ে আছে। কি বুঝে গেছে বিষয়টা? যে ভেরিয়েবল টাইপ এবং হচ্ছে আমরা কীভাবে ভেরিয়েবলগুলো টাইপটা সেট করে দিতে পারি, করতে পারি। আর ভেরিয়েবল কি বুঝে গেছে? এবার বানানোর নিয়ম কি বুঝে গেছে? ভেরিয়েবল ভ্যালু কি অ্যাসাইন করতে হয়? আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার, এক মিনিট আপনাকে একটু ছেড়ে পাইলাম।
ওকে, তাহলে আপনারা একটা কোড লিখবেন এখন, প্রোগ্রাম লিখবেন, খুব সিম্পল, যে 10 কিলোমিটারে কত মাইল হয় এটা বের করবেন। 10 কিলোমিটারে কত মাইল বের করবেন। বলে দিই 1.61 হচ্ছে মানে 1.61 কিলোমিটার 1 মাইল। হ্যাঁ, 1 মাইল ইকুয়াল টু 1.61 কিলো। তাহলে 10 মাইল কত কিলো হচ্ছে বের করেন। 1.61 বের করছেন? মানে 10 কিলোমিটার কত মাইল হয় বের করবেন, কত মাইল, হ্যাঁ কনভার্ট করবেন। খালি মাল্টিপ্লাই করলেই হবে না? হ্যাঁ করেন, সেটা তো সিম্পল তো ভাই। 6.202 আসছে, দেন আমাকে দেখি প্রোগ্রামটা কি লিখছেন। বুঝে গেল না? 10 কিলোমিটারে কত মাইল তো হ্যাঁ, পারবেন উল্টা করছে। আপনার কি মাইল বাড়া গেছে? কেন বাড়লে তো হবে, উল্টা হয়েছে, তো কমবে না ভাই, কমবে না। মানে যদি আপনার 1.6 কিলোতে 1 মাইল হয়, তাহলে 10 মাইলে কত কিলো হবে? কত কিলো হবে? হ্যাঁ ঠিক আছে, কিভাবে বাবা? Just division করবেন। ভাগ করবেন। না, আরে ভাই, পাইথনে কিভাবে করবেন? হ্যাঁ সেটা তো ভাগ করবেন, ভাগ করতে পারেন না, এই যে ভাগ দেখালাম না, এই যে ডিভিশন করতে হবে। তো আপনি যদি এখানে প্রিন্ট করেন যে 10 মাইল এবং পার মাইল কত 1.6 কিলো, তাহলে ভাগ 1.61, এ তো হয়ে গেছে, শেষ। আর এটাকে প্রিন্ট করেন, এই যে 6.2 কিলো, তার মানে এটা তো মাইল, মানে 10 মাইল হচ্ছে 6.2 কিলোমিটার। তাহলে আমরা কি করলাম, আমরা কিলোমিটার কি মাইলে কাউন্ট করলাম কিনা, তার মানে 10 কিলোতে 6.2 মাইল, এই তো 10 ভাগ 1.61, মানে আমরা মাইলকে ভাগ করলাম কিলোমিটার দিয়ে, আমরা কিলো পেয়ে গেলাম। তো 10 মাইলে 6.2 কিলো হয়ে গেল, সরি 10 কিলোতে এত মাইল, 10 কিলোমিটারে হচ্ছে 6.2 মাইল, বুঝছে? এই তো আচ্ছা, আমি যদি করতে বলি যে টাকা থেকে রুবি বলি কনভার্ট করতে পারবেন, টাকা থেকে রুবি কনভার্ট,
হ্যাঁ করেন 100 টাকা কত রুপি দেখেন ধরেন 0.78 হ্যাঁ হ্যাঁ রাইট আর হচ্ছে 1 টাকা হচ্ছে 0.78 রুপি হয় হ্যাঁ তাই তো এটা 8 টাকা এখন বের করেন এটা 0.78 রুপি রুপি হ্যাঁ তাহলে আপনি হ্যাঁ এখন টাকা কত রুপি হয় বের করেন আপনার তো বুঝছেন প্রোগ্রাম 70 আছে না বুঝছেন না তো যদি 120 টাকা হয় তাহলে কত হবে 120 টাকা যদি হয় তাহলে কত রুপি আছে 120 টাকা কত রুপি 93.6 রাইট ঠিক আছে না হ্যাঁ রুপি আছে রুপি টাকা রুপিতে উল্টা করতেছেন 120 থেকে কত রুপি হয় তাহলে 120 ভাগ 0.78 তো হয়ে গেল সহজ না হিসাব বুঝা গেছে তাহলে এটা কি আমরা করতেছি প্রোগ্রাম করতেছি রাইট আচ্ছা এখন আমরা এটাকে আরেকটু আচ্ছা তাহলে আমরা এখানে একটা করে প্রজেক্ট হ্যাঁ ভেরিয়েবলের আন্ডারে আমরা এখানে প্রজেক্ট লিখি নিউ একটা পাইথন ফাইল লিখি হ্যাঁ ঠিক আছে এখানে লিখি হচ্ছে কি কনভার্সন কি করলাম ভেরিয়েবলের মধ্যে একটা ফাইল নিলাম নাম হচ্ছে কনভার্সন ঠিক আছে আচ্ছা এখানে আমরা একটা লিখি ভেরিয়েবল নাম দিয়ে হচ্ছে রুপি কনভার্সন রেট কত হচ্ছে 0.78 ওকে আমি রেটটা দিয়ে দিলাম এখানে 0.78 ওকে আচ্ছা তার মানে একটা ভেরিয়েবল বানিয়ে রাখলাম কারণ কি আমি এখানে কাজ করবো প্রত্যেকবার 0.78 দিব না হ্যাঁ আচ্ছা এখন আমি ইউজার কাছ থেকে ইনপুট নিব ইউজার কত ইনপুট দিবে আমি ওটাকে বলবো যে আপনার জন্য রুপিয়া হয়েছে বুঝে গেছে মানে আমি যখন ইনপুট দেবো আমার কাছে আছে 5,000 বা 5,000 বা 6,000 টাকা কত রুপি হয় কীভাবে পাবো আচ্ছা তাহলে আমি নিচ্ছি যে ইউজার ইনপুট মানে ইউজার কত ইনপুট দিবে সেটা আমি নিচ্ছি এটা ভেরিয়েবলের মাধ্যমে নাম কি ইউজার ইনপুট রাইট এখানে আমি লিখবো ইনপুট ফাংশনে কল করতে হবে ইনপুট লিখতে হবে হ্যাঁ এখানে লিখবো যে ইন্টার অ্যামাউন্ট ইউ ওয়ান্ট টু কনভার্ট ওকে আচ্ছা is equal to user input divided by conversion rate. Print
তো এই কোডটা দিলাম। তো কী বলছে ইন্ডিয়ার টাকা ইউ ওয়ান্ট টু কনভার্ট, তো বললাম আমি ধরেন 5,554 টাকা দিতে পারি, ইন্টার দিলাম। কি বলে এটা হয়নি না, আচ্ছা স্টিল টু ফ্লোট। আচ্ছা হ্যাঁ এটাকে ফ্লোট করে নিতে হবে। আচ্ছা নিচে এখন এখন দেখি, ওকে দিলাম। না ইনপুট দিতে সেটা স্ট্রিং হয়ে গেছে। ইনপুটটা আচ্ছা এটাকে ফ্লোট করে দিই। You can convert only float to string. আচ্ছা ওকে, সো কিন্তু স্ট্রিং করা সমস্যা নাই। কিন্তু ভুল হয়েছে না, তাহলে এটা তো মাল্টিপ্লাই হবে। 33 টাকায় 42 রুপি হয় না তো। টাকা আর তো হ্যাঁ হয়েছে, ও হয়েছে হ্যাঁ এত টাকা। আমি যদি করি ধরেন আমি দিলাম এটা এত টাকা, এত রুপি হয়ে গেছে শেষ। ঠিক আছে, একটা প্রজেক্ট হয়ে গেল আমাদের, ছোট প্রজেক্ট কনভার্সন। আসছে না রেজাল্ট? হ্যাঁ চলে আসবে। যেমন ধরুন আমার কাছে কিছু হতে পারে না, আমার কাছে কিছু পয়েন্ট আছে ফ্যাকশন আছে, আমার কাছে কিছু কয়েন আছে, তাহলে আমি যদি এখানে দিই, আমার কাছে ধরেন 100 টাকা 50 পয়সা, তাহলে কত আসে? 78.39। এক্স্যাক্টলি আমার দেখাচ্ছে কত কত আমি পাচ্ছি রেটটা। এখন যেমন রেটটা কি যদি বাড়ে তাহলে এখানে বাড়াই দিব, আর কিছু করতে হবে না, জাস্ট সিম্পল বাড়াই দিলাম। ধরো রেট হয়ে গেছে 85, হ্যাঁ আমার টাকা মান বেড়ে গেছে। তখন আমি যদি দিই আমার 100 টাকা কত পাবো? 25 পাবো। এখন কত চলছে? দেখেন কত চলতেছে, সার্চ দেন কত চলে। আমি তো লাস্ট পাইছিলাম 75 পাইছিলাম বর্ডারে ভাঙার সময়। কম দেয় তো ভাই, বর্ডারে কম দেয় না, ওরা 75 দিচ্ছে, 75 কম দিচ্ছে। বাট এখন কত চলতেছে দেখি, 0.79 হ্যাঁ 0.79 79 দেখছেন। আর আমাদের কত কম কম দেয়, তাহলে ওরা তো বিশাল ব্যবসা করে। 79 না দেয় 75, মানে ওরা হাজারে সরি লাখে 100তে 4 টাকা করে লাভ করে, 100তে 1000 টাকা লাভ। হ্যাঁ 40 টাকা লাভ, মানে বিশাল ব্যবসা, বিশাল। আচ্ছা তাহলে এটা হলো টাকা থেকে রুপি, রাইট? আপনারা করবেন রুপি থেকে ডলার কনভার্ট করেন, ডলার। হ্যাঁ এটা হচ্ছে আমাদের, দেখেন এটা নেটে দেখে নেন ভাই। আরে ভাই কি বলেন,
টাকাটা যাতে রুপি করছে, আপনারা করবেন কি রুপি থেকে ডলার কাউন্ট করবেন। ওকে, হ্যাঁ দেখেন কত আসছে এখন রুপিতে ডেট। যদি দেখেন যে সার্চ করেন রুপি টু ইউএসডি 0.012, মানে 1 রুপিতে 0.012 ডলার। এই তো হয়ে গেছে। এটা ধরে এখন বের করেন। ইউজার ইনপুট দিবে রুপি, তাকে বলবো যে এত ডলার করে না। এই যে রুপি থেকে ডলার কনভার্ট রেট 0.012। হ্যাঁ, এটা কোটা কি না বলে দিত 1 রুপিতে কনভার্ট ডলার হয় নাকি? বেশি হয়ে গেছে না? মানটা বেড়ে গেল না? যেমন যদি দেখা যায়, হ্যাঁ হয়েছে। আচ্ছা যেমন যদি দেখি ইউএসডি 2 রুপি, দেখেন 1 রুপিতে বেশি পয়েন্ট 65 ডলার, মানে 65 রুপি। বুঝা গেছে? 1 ডলারে বেশি পয়েন্ট 65 রুপি, রাইট? তাহলে ডলার দাম বেশি দাম কম তাহলে বুঝতে তো হবে। তাহলে আপনি যদি 1 রুপি দেন, ডলার থেকে রুপিতে কনভার্ট করতে বলছেন না, মানে কি বলছেন? আমি বলছি রুপি থেকে ডলার করতে হবে। ডলার, হ্যাঁ বললাম। আপনি রুপি দিবেন, ডলার বলবেন। 1.2 আসছে 100 রুপিতে, ঠিক আছে না ভাই? হ্যাঁ, 100 রুপিতে 1 ডলার আসবে। ডলার, হ্যাঁ হ্যাঁ আসবে, ঠিক আছে। বেশি রুপি, হ্যাঁ। ষোলো ডিস্ট্রিক্ট ডাবল হয়ে গেছে, ডাবল হয়ে গেছে। যেভাবে লিখছি এভাবে লিখেন ভাই। আমি যেভাবে লিখছি ঠিক এভাবে লিখবেন, ঠিক এভাবে লিখবেন। আপনার কমোশন ভুল হয়েছে। আপনার স্ট্রিং আর ফ্লোট মিলে গেছে, মিললে হবে না, সেম হতে হবে। হ্যাঁ, বলতেছি, আমি বলতেছি, পরে আমি কয়েকদিন পরে দেখাচ্ছি কোনটা। হ্যাঁ, টাকা তো নাই, টাকা শেষ, ধ্বংস। টাকা শেষ ভাই, টাকা দিয়ে কিছু হবে না। 0.09 বুঝলেন? আমি এটা করবো না। এটা করবো না আমি। পয়েন্ট না ভাই, ভুল। আমরা গরিব, টাকা মান নাই। 2010 আগে নাই। মাঝখানে তো টাকা আর রুপি সেম হয়ে গেছিল। 2010 আগে। না, না, একটা হ্যাঁ? বুঝছেন? টাকায় 9.6 100 দিনে খুঁজে পাবো। আচ্ছা তাহলে এবার দেখ করেন তো, টাকা থেকে ডলার করেন, টাকা থেকে ডলার। ভাই আমারটা বারবার একই জিনিস। এখানে কিন্তু এবার টাকা থেকে ডলার করেন ভাই। আমাদের বাংলাদেশে আসেন, ইন্ডিয়া ঘুরে যান। টাকা ডলার করেন এবার। হ্যাঁ? বুঝছেন? তাই বুঝুন। সব ঠিকই আছে। 100 টাকায় কয় ডলার আসে?
সেন্ট আসে ভাইয়া, ডলার Point পর্যন্ত 96 যাইতে কেন হবে? পারে না, সেন্ট পর্যন্ত সেন্টার সরি Cent, এক ডলারে আমাদের 100 টাকা চলে গেছে ডলার পর্যন্ত পৌঁছাইতে পারে না। সেন্ট আসছে 19 সেন্ট 0.9 সেন্ট 100 টাকা দিয়ে 50% আছে 0.9 ঠিক আছে টাকা কি বোঝা গেছে? তাহলে আমরা যদি আচ্ছা এটা করি, হ্যাঁ? আচ্ছা এটা করলাম, এই জাস্ট সেম কাজটা আমি জাস্ট করে দিই, এই সেম কোডটাই এখানে হচ্ছে ডলার দেই, কত হচ্ছে এটা কত 0.0096 0.0096 আচ্ছা হয়েছে। শেষ। আচ্ছা তো প্রথমে আগে রিভিউ করে নিই, কনভার্ট করলাম, এবার হচ্ছে টাকা অন টু কনভার্ট কত দিব, ধরেন আমি 100 টাকা কয় ডলার হয়, $1 হবে না 0.96 বেশি দেন সেন্ট হ্যাঁ ঠিক আছে। আচ্ছা সো ইন্টার টাকা ইউ ওয়ান্ট টু কনভার্ট রুপি দিয়ে এখানে, আর এখানে কনভার্ট ডলার, শেষ। এবার দিয়ে 1000, 1000 টাকা কয় ডলার হয় পাবো, 96 পয়েন্ট না 9.6 ডলার, 9.6 ডলার দেখছেন? আরে ভাই ডলারের দাম তো বাড়ছে। ওকে ডান কমপ্লিট, বুঝে গেছে এখন তাহলে? আচ্ছা এখন আমরা আসি একটু বোঝার চেষ্টা করি, যেখানে আমি যেখানে ফ্লোট দিলাম, এখানে ফ্লোট দিলাম, এখানে স্টার লিখলাম, কেন লিখলাম এগুলো কাউন্টটা কি একটু বুঝাই বলি, রাইট? তাহলে বুঝতে পারবেন না যে কেন করছি বিষয়টা। দেখেন এখানে এই যে ইনপুট নিচ্ছি এটা তো বুঝছেন না, এটা মানে হচ্ছে ইনপুট নেওয়া, মানে কিবোর্ড থেকে ইনপুট নেওয়া, যেটা বলছিলাম যে এই যে ইনপুট নিতে হবে, রাইট? ইট কেম ফ্রম কিবোর্ড, ইট কেম ফ্রম অ্যানাদার ফাইল, হোয়াটএভার। আমরা নিচ্ছি কোথা থেকে? কিবোর্ড থেকে। তো কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য পাইথনে এই ইনপুট ফাংশনটা লিখতে হয়, এইটা লিখতে হয়, এই কথা লিখতে হয়, এই কথা লিখতে হয়। হ্যাঁ তাহলে কিবোর্ড থেকে ইনপুটটা আমরা দিতে পারবো পাইথনে। ওকে তাহলে ইনপুট নেওয়া বুঝে গেছে যে পাইথনে কিবোর্ড থেকে ইনপুট নিতে গেলে আমাদেরকে ইনপুট লিখে আমাদেরকে এখানে লিখতে হয়, এটা স্ট্রিং লিখতে হয়, যেমন যা লিখতে পারি এনিথিং লিখবো ওটা আমাদের এখানে আসবে, বুঝে গেছে? যেমন আমি রান করলাম এখানে, এই যে এই কথাটা আসছে, দেখেন এই যে ইন্টার টাকা ওয়ান টু কনভার্ট রুপি, মানে এইটা যা লিখছি এখানে তা লিখবো, এখানে তাই আসবে। ওকে সো এটা কোনো কিছু নাই, জাস্ট শুধু ইনপুট কাজ হচ্ছে, এখানে আমাদের কিছু ইনপুট চাবে একটা ইউজার কাছে, ইউজার দিবে, ওটা দিয়ে আমাদের কাজটা পরে শুরু করতে হবে। আচ্ছা তা আমি এটাকে কেন করলাম ফ্লোট? ফ্লোট কাউন্ট হয়, কারণ হচ্ছে যে ইনপুটটা আমরা দেই না, এটা ডিফল্ট হচ্ছে স্ট্রিং হিসেবে কাউন্ট হয়, ডিফল্ট স্ট্রিং হয়। এখন আমার তো লাগবে নাম্বার, স্ট্রিংয়ের সঙ্গে তো নাম্বার কি গুণ করা সম্ভব? ধরেন নেম, ওর সঙ্গে কি 10 গুণ করা যায় না, তখন আমি কি নাম্বার লাগবে। এই জন্য আমি কি করতেছি, এই স্ট্রিংটাকে আমি ফোর্সফুলি এখানে ফ্লোট বানিয়ে দিচ্ছি, যেখানে যাই দেবো না কেন ওটা ফ্লোট হবে। আচ্ছা আমি এখানে আমি কেন ইন্টিজার করি নাই, কেন আমি এখানে ইন্টিজার করলাম না, কেন ফ্লোট করলাম? রাইট, এদিকে সাক্ষণ দিতে পারে, তাই না? এই জন্য ফ্লোট করলে আমাদের কি রিস্ক, আমি ফ্রি থাকি, সব থাকলো যে ইন্টিজার দিতে পারবে, ফ্লোট দিতে পারবে। আচ্ছা তাহলে আমি কি করলাম, তার নাম্বারটাকে আমি ফোর্সফুলি ফ্লোট বানিয়ে দিলাম। আচ্ছা এখন এই যে কনভার্সন রেটটা আছে না, এর তো একটা কী নাম্বার, এটা ফ্লোট নাম্বার। আচ্ছা আমি রেজাল্ট করতেছি কি, এই যে ইউজার ইনপুট মানে এই যে দিচ্ছে ইনটু হচ্ছে আমাদের কি এই কনভার্সন রেটটা, তো ও একটা নাম্বার দিবে, সেটা কী হবে, ইট ক্যান বি ফ্লোট অর ইট ক্যান বি ইন্টিজার, হতে পারে না? হতে পারে। তো এই জন্য রিস্ক ফ্রি থাকার জন্য আমি কী দিলাম, এখানে ফ্লোট লিখে দিলাম, বুঝে গেছে? কারণ দেখা গেলো এখানে কেউ দিল 10, তার জন্য আসতে পারে 10.5 বা নাম্বার আসতে পারে কিনা, এই জন্য আমি বললাম যে এখানে যা আসবে ওটাকে আমি ফ্লোট হিসেবে চেঞ্জ করে দিলাম, যে ফ্লোট হবে এটা। আচ্ছা এরপর আসছে রেজাল্টে, তাহলে কী বলতেছে আমি যেখানে যা শুধু রেজাল্ট বলতাম তা কিন্তু আমি যেখানে প্রিন্ট এটা না বলে জাস্ট আমি যদি সিম্পলি এখানে বলতাম যে রেজাল্ট, হ্যাঁ তাহলে কিন্তু আমার রেজাল্টটা দেখাইতো। কিন্তু আমি এখানে বলছি কি যে ইয়োর রুপি বললে আমি এখানে এই রেজাল্টটা প্রিন্ট করতেছি, ঠিক আছে? সো এইটা বলার জন্য যেটা করা লাগছে আমাকে যে ইয়োর রুপি এটা কি, এটা স্ট্রিং। আচ্ছা এরপরে কি প্লাস, আচ্ছা প্লাস কেন দিছি,
পরে রাইট, দুটাকে অ্যাড করতেছি আমি, তাই না? সো দিস কল কনক্যাটেশন করা, কনক্যাট করা বলা হয়, কনক্যাট মানে দুটাকে জয়েন করা, প্লাস করে দেওয়া। এটা কিন্তু প্লাস অপারেটর না, মানে এখানে আর করছিলাম না আমরা যে প্লাস এইটা, এটা কিন্তু আলাদা। কেন আলাদা? কারণ প্লাস অনলি কাজ করে যে নাম্বারের ক্ষেত্রে, আর এটা তো স্ট্রিং, স্ট্রিং কিন্তু কোনো কি যোগ হয় না, কি হয়? কনভার্সন হয়, বুঝে গেছে? সো কখন হবে? যখন আমাদের এইদিকেও স্ট্রিং হবে, এদিকেও স্ট্রিং হবে, তখনই কনভার্সন হবে। এখন নর্মাল রেজাল্ট যদি লিখতে হবে, তো রেজাল্ট তো কি? নাম্বার, নাম্বার এবং স্ট্রিং কখনো করা যায়? যায় না। এই জন্য আমি কী করছি, রেজাল্টটাকে স্ট্রিং বানিয়ে দিছি। তাহলে এটা হয়ে গেল স্ট্রিং, এটা হলো স্ট্রিং। এখন কনভার্সনটা করা সম্ভব। বুঝে গেছে? এই জন্য আমরা কি করলাম, আমরা শুরুতে হবে ফ্লোট এবং স্ট্রিং করে আমরা এটাকে চেঞ্জ করে দিলাম ভ্যালুগুলোকে আমাদের সুবিধা অনুযায়ী। তাহলে একটা প্রোগ্রাম লেখা শিখছেন আপনারা। আচ্ছা, এখন ছোট একটা প্রোগ্রাম লিখবেন আপনারা, যে ইউজারের কাছ থেকে আপনারা ইনপুট নেবেন, ইউজারের নাম, ইমেল, ফোন নাম্বার, তিনটা ইনপুট নিয়ে প্রিন্ট করে দিবেন। করেন, ইউজারের নাম, ইমেল, ফোন নাম্বার ইনপুট দিবেন, নিয়ে ওটা আউটপুট দেখাবেন। কি বিচন্দ করে আছে ভাই? বুঝলাম না, তো কাজ কেমনে? ইউজারের নেম, ইমেল, ফোন, তিনটে ইনপুট নেবেন, নিয়ে আউটপুট দেখাবেন। ইনপুট নেবেন কিবোর্ড থেকে, ঠিক আছে? হ্যাঁ, ইনপুট রাইট। জিজ্ঞেস করবেন যে ইয়োর নেম দিবে, মানে ইয়োর ইমেল লিখবে, তারপর আসবে ইয়োর ফোন নাম্বার, তারপর দেখাবেন যে আউটপুটে দেখাবেন যে ইয়েস ইয়োর নেম, ফোন নাম্বার, ইমেল। ঠিক আছে। STR, STR, হলো ফ্লোট, আর হলো আইএন। আপনাদের প্রিন্ট বুঝুন এক লাইনে, প্রিন্ট হবে একটাই, এক লাইনে প্রিন্ট হবে নেম আর ইমেল আর ফোন, তিনটে এক লাইনে প্রিন্ট করবে, এক লাইনে একসঙ্গে। মানে প্রিন্ট কমান্ডটা একবার দিতে হবে, তিনবার না। নেম, ইমেল আর ফোন নাম্বার। প্রিন্ট ফাংশন কয়টা ইউজ করতে বলুন? একটা প্রিন্ট, একটা
স্পেস খেয়ে দিবেন দেন তখন স্পেস দিলে হবে না। আচ্ছা কি হয়েছে সবার কোড হয়েছে তো লেখা কার হয় নাই বলেন আমাদের তো হয়েছে পিছনে আপনাদের হয় নাই কেন হয় নাই এই সিম্পল তো এটা সিম্পল কাজ আচ্ছা তাহলে আমি করে দিচ্ছি সমস্যা নাই হ্যাঁ ইউজার ক্রিয়েট আচ্ছা আমরা সিম্পলি ইনপুট নিব রাইট আচ্ছা তো আমি বলতেছি ইউজার আন্ডারস্কোর নেম ইনপুট বললাম your name okay email user phone আচ্ছা এখন নেম ইমেল তো স্ট্রিং রাইট তাহলে আমি স্ট্রিং করে দিয়ে রেখে আচ্ছা এটা ডিফল্ট হয়ে আছে আর ফোনটা হচ্ছে কি এটা হচ্ছে ইন্টিজার হবে তাহলে ইন্টিজার বানিয়ে দিয়ে রেখে ইন্টিজার বানিয়ে দিলাম বাস হইল আচ্ছা সো এখন যদি আমি এটি রান করি তাহলে আমাকে ইনপুট আমার কাছে পাবে যে নেম বললাম নেম লিখলাম ইমেল চাইলো দিলাম ধরেন ইমেল দিলাম আচ্ছা নেম আচ্ছা সমস্যা নাই কি বলে ও আচ্ছা সরি আমার এখানে তিনটা নেম আছে স্যার সমস্যা নেই দিলাম ওকে নিয়ে নিছে সো নেম এটা হচ্ছে ইমেল এটা হচ্ছে ইয়োর ফোন হয়েছে তাহলে আমি জাস্ট এটা প্রিন্ট চালাই দেবো ঠিক আছে প্রিন্টে কী লিখবো জাস্ট আমি যদি কি এখানে ইউজার এখানে আমি কিছু লিখবো না সিম্পলি আমি ইউজার নেম লিখবো ইউজার নেম প্লাস হচ্ছে ইউজার ইমেল প্লাস ইউজার ফোন লিখলাম কি তো তিনটা কি প্রিন্ট হবে না হবে রান করে দেখি এবার ওকে আচ্ছা দাঁড়ান দেখাতেছি আচ্ছা কি বলছে ফোন নাম্বারটা এটা হয়ে গেছে কি স্ট্রিং করতে হবে এখানে তাহলে এখানে স্ট্রিং বানিয়ে দিই আচ্ছা তাহলে স্ট্রিং থাকে তাহলে দরকার নেই আমি নিজে বানাই তাই না দরকার নেই তো দরকার নেই স্ট্রিং বানানো আমার এটা আচ্ছা তো এখন কি সকল আচ্ছা দেখেন সকল লেগে যাচ্ছে কিনা দেখেন ওকে তো দেখেন সবগুলো লেগে গেছে না একটা সবগুলো লেগে গেছে তা আমাকে কী করতে হবে স্পেস দিতে হবে স্পেস তাহলে দেই তাহলে কীভাবে দিব এর সঙ্গে আমি প্লাস অ্যাড করে আমি কী করলাম এই যে ডাবল কোড দিয়ে স্ট্রিং দিয়ে দিলাম শেষ হ্যাঁ আবার এরপরে একটা প্লাস দিয়ে একটা স্ট্রিং দিয়ে দিলাম বাস শেষ গ্যাপ গ্যাপ পড়ে গেল কিনা গ্যাপ পড়ে গেল একটা আচ্ছা এখন দেখেন এখন গ্যাপ আসবে যেমন দিলাম এই যে দেখেন হ্যাঁ নেম এই যে ইমেল এর ফোন নাম্বার গ্যাপ পার্সেন্ট একটা করে সিঙ্গেল স্পেস পড়ে গেছে
আচ্ছা, তো আমরা যদি এখন এ করতে চাই, স্পেস দিব না, হ্যাঁ? আচ্ছা, দেখেন একটা সিস্টেম আছে যেটা হচ্ছে আমরা এখানে যদি দিই যে \n নিচ্ছে, দাঁড়ান, নিবে ডাবল হয়ে গেছে না, নিচ্ছে না n, এখন দেখি। ওকে, এই যে আছে, হ্যাঁ আসতাম নিলানি, বুঝে গেছে? সো এর মানে হচ্ছে নিউ লাইন, মানে পরটা নিউ লাইনে আসবে। প্রথমটা যে নাম আসছে, ইমেল আসছে, ফোন নাম্বার আসছে, দেখতে কি একটা ভালো হলো না এবার জিনিসটা। সো আমরা যেখানে আরও একটু সুন্দর করে আমরা এ করি, আমরা এখানে লিখতেছি যে ইওর নেম ইজ দিলাম, ঠিক আছে, একটু অ্যাড করলাম আর কিছুই না, ইওর নেম, তাহলে আমাদের আর একটু সৌন্দর্য বাড়লো আর কি, ঠিক আছে। ইওর ইমেল ইজ, ইওর ফোন নাম্বার ইজ, ফরম্যাট করলাম, বাস শেষ। ওকে, দিলাম নাম, ইমেল, ফোন নাম্বার দিলাম, এই চলে আসছে, দেখেন এই যে ইওর নেম ইজ, ইওর ইমেল ইজ, ইওর ফোন ইজ, ঠিক আছে। তাহলে হয়েছে? করবে এই যে ডাবল কোড দিতে হবে। দেন আমি লিখছি এবার লিখেন, হ্যাঁ একটু ভালো লিখেন, এভাবে লিখেন, এভাবে কাজ করতে। ওকে, তো তাহলে আজকে আমরা এখান থেকে শেষ করি, কালকে ইনশাআল্লাহ আমরা পাশে আরও জিনিস শিখবো। ওকে, আজকে শিখছি একদম বেসিক জিনিস, ভেরিয়েবল ইনপুট নেওয়া এবং প্রোগ্রাম করছি আমরা, করছি না প্রোগ্রামিং, যে আমরা যে ইয়ে করলাম, কনভার্সন করলাম। তো আপনারা পাবেন না করতে, পাবেন তো যে কোনো কনভার্সন, টাকা থেকে ডলার, ডলার থেকে টাকা, টাকা থেকে রুপি, রুপি থেকে টাকা, পারবেন না করতে? পারবেন, রাইট। আচ্ছা, হ্যাঁ নাম্বারটা নিয়ে দাঁড়ান এক মিনিট, অর্থাৎ প্রেজেন্টটা, আচ্ছা নিচ্ছি। আজকে লিস্টটা আসে নাই, আমি পরে আপনাদের দিয়ে দেবো, সমস্যা নেই, সিস্টেম আসেনি এখন পর্যন্ত। আচ্ছা, তো তাহলে ওকে, কালকে ইনশাআল্লাহ আবার তাহলে আমাদের কথা হবে। আপনারা তাহলে আজকে আসেন। আচ্ছা, রেকর্ড অফ করে রাখি।